আমরা হচ্ছে যে জীবনী শক্তি বা বায়োএনার্জেটিক্স এখানে আমরা পড়ছি যে এই অধ্যায়ে দুইটা টপিক আছে, একটা সালোক সংশ্লেষণ যেটা শুধু উদ্ভিদে হয়, সবসময় একটা জীবদেহে হয়, দ্যাট মিনস উদ্ভিদেও হবে প্রাণীতেও হবে, দুই জায়গায় হবে। দ্বিতীয় যে কথাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে জীবনী শক্তি ও এটিপির ভূমিকা। এটিপির ফুল ফর্ম আমরা পড়ছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং হচ্ছে এটিপি কে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। যে আমাদের বডিতে আমরা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে, রাস্তাঘাটে তুমি যখন কোনো কিছু কিনতে যাবা, দোকানে কোনো কিছু কিনতে যাওয়া, তোমাকে কি করতে হবে? টাকা দিতে হবে। টাকা দেওয়া ছাড়া তুমি কিন্তু কোনো কিছু কিনতে পারবে না। টাকা দেওয়া ছাড়া কিন্তু তোমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না, কেউ তোমাকে কোনো কিছু দিবে না। এবং স্পেশালি তোমাকে কি করবে, বাংলাদেশে যদি তুমি কোনো কিছু কিনতে যাও, তুমি যদি একদম পিঁয়াজ ডলার দিয়া বলো যে ভাই আমাকে হচ্ছে যে আপনি পিঁয়াজ দেন, সে বলবে আরে মেয়ে ডলার ফলার লাগবে না, আমাকে আপনি হচ্ছে ইয়া দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, ডলার দেন, কি করবো? কারণ সে ডলার চিনে না। ঠিক তেমনি আমার বডিতে অনেক এনার্জি সোর্স থাকলেও মূল যে এনার্জি সোর্সটা যেটা আমাদের বডিতে এক্সচেঞ্জ হয়, যেটা আমার বডিতে লাগবে, সেটা হচ্ছে এটিপি। তো এটিপি কে জন্য বলি জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এখন খেয়াল করে দেখো, এই যে অ্যাডেনিন আছে, এই অ্যাডেনিনটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই অ্যাডেনিন যে আছে, অ্যাডেনিনটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। প্লাস হচ্ছে এখানে সাথে কি আছে, পেন্টোজ সুগার, যেটা হচ্ছে রাইবোজ সুগার। পেন্টোজ সুগার যেটা কি আছে, রাইবোজ সুগার। সো এই অ্যাডেনিন প্লাস পেন্টোজ সুগার মিলে কি তৈরি হবে? তৈরি হবে অ্যাডেনোসিন। তৈরি হবে কি? অ্যাডেনোসিন তৈরি হবে। এই অ্যাডিনোসিনের সাথে আমার যদি একটা ফসফেট যুক্ত হয় অ্যাডিনোসিন মনোফসফেট, দুইটা ফসফেট যুক্ত হলে ডাইফসফেট, তিনটা যুক্ত হলে ট্রাইফসফেট তৈরি হয়। এই যে আমাদের ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড, এটা আসলে এই যে H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে কি তৈরি হবে? তৈরি হবে ফসফেট গ্রুপ। হাইড্রোজেন অপসারণ করলে কি হবে? ফসফেট গ্রুপ তৈরি হবে। দেখো, এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত এটিপি তৈরি হয়। ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলি। আর এটিপি থেকে একটা ফসফেট গ্রুপ বের হয়ে গেলে সেটাকে এডিপি বলি, কারণ ফসফেট গ্রুপ বের হয়ে যাওয়াকে ডিফসফোরাইলেশন বলা হয়। এক মোল এটিপির প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলোজুল শক্তি থাকে। সো ডিই মানে হচ্ছে ডিলেট, আর ডাই মানে হচ্ছে দুই। ডিই মানে কি? ডিলেট, আর ডাই মানে কি? দুই। সো হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। আমরা এটিপি তৈরিকে বলছি ফসফোরাইলেশন। এটা দুই টাইপের আছে, ফটো এবং অক্সিডেটিভ। ফটো ফসফোরাইলেশন আলোক শক্তির সাহায্যে হয়, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন জারণ বিজারণের মাধ্যমে হয়। ফটো ফসফোরাইলেশন হয় প্লাস্টিডে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়াতে। সালোক সংশ্লেষণ আমাদের দেখো, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এখানে মূলত আলোর সাহায্যে খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। চারটা মূল উপাদান আছে। একটা কার্বন ডাই অক্সাইড, যেটা পরিবেশ থেকে গৃহীত হয়, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। দ্বিতীয়ত পানি। পানি হচ্ছে মাটি থেকে মূলরুমের মাধ্যমে গৃহীত হয়, অক্সিজেন তৈরি এবং NADPH তৈরি করে। ক্লোরোফিল, এটা হচ্ছে যে সূর্যের শক্তি গ্রহণ করে। আর আলো, এটা শক্তির উৎস হিসেবে কাজ করে। এই NADP এর ফুল ফর্মটাও আমি তোমাকে শিখাই দিচ্ছি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADP এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এখানে সালোক সংশ্লেষণের স্থান হচ্ছে পাতার মেসোফিল টিস্যু। পাতার কোন টিস্যু? পাতার মধ্যে বিদ্যমান মেসোফিল টিস্যু হচ্ছে সালোক সংশ্লেষণের স্থান। সালোক সংশ্লেষণের উপজাত বা বাই প্রোডাক্ট হচ্ছে পানি এবং অক্সিজেন। কারণ আমাদের সালোক সংশ্লেষণের টার্গেট থাকে এই জিনিসটা তৈরি। সালোক সংশ্লেষণের টার্গেট কি? সালোক সংশ্লেষণের টার্গেট হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি, হচ্ছে সালোক সংশ্লেষণের টার্গেট। বাকি যা দুইটা তৈরি হয় সেটা হচ্ছে উপজাত। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মধ্যে দুইটা প্রক্রিয়া আছে, একটা আলোক নির্ভর প্রক্রিয়া বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে আলো নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। সো আমরা হচ্ছে যে দেখছি যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ যে আছে, লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমাদের কি তৈরি হয়? লাইট ডিপেন্ডেন্ট ফেজে দুইটা জিনিস তৈরি হয়, এটিপি ও NADP। NADPH প্লাস H প্লাস, এরা হচ্ছে যে তৈরি হয় হচ্ছে আমাদের লাইট ডিপেন্ডেন্ট ফেজে। তো সূর্য শক্তি ব্যবহার করে এই এটিপি এবং NADPH প্লাস H প্লাস তৈরি করা হয়। আর আলো নিরপেক্ষ পর্যায়ে যে আছে, এখানে শর্করা তৈরি, কার্বোহাইড্রেট তৈরি, কার্বোহাইড্রেট তৈরি, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি, বা এটাকে বলা হয় হচ্ছে শর্করা বিজারণ। এটাকে কি বলা হয়? বা একে বলি হচ্ছে আমরা শর্করা বিজারণ। শর্করা বিজারণ, শর্করা বিজারণ বলি। এটাকে কি বলি? শর্করা বিজারণ বলি। কি বলি এটাকে? এটাকে শর্করা বিজারণও বলা যায়। এখন হচ্ছে আলোক নির্ভর প্রক্রিয়ায় ফটো সিস্টেম বলে একটা জিনিস আমি তোমাকে বলছি, এটা তোমার বই নাই, এক্সট্রা কথা। ক্লোরোপ্লাস্টের যে অংশ আলো শোষণ করে তাকে ফটো সিস্টেম বলা হয়। তিনটা অংশ আছে, আলোক শোষণ অঞ্চল, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর ফটোলাইসিস হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন। পানি ভেঙে আমাদের তৈরি হয় এই জিনিসটা, দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন, হাফ অণু অক্সিজেন। এরপর হচ্ছে আমরা দেখতে পাইছি যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এই যে আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয় এটিপি প্লাস NADPH প্লাস H প্লাস। এই দুইটাকে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। এই শব্দটাও তোমার এই বইয়ে নাই, তুমি ইন্টারে গেলে পাবা। যে আত্তীকরণ শক্তি বা জিনিসটাকে কি বলা হয়? অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়।
এই আমাদের হচ্ছে যে অন্ধকার পর্যায়ে কার্বোহাইড্রেট তৈরি হয় এই শক্তি ব্যবহার করে। আলোক নির্ভর পর্যায়ে আমাদের ফটোফসফোরাইলেশনে আলোর সাহায্যে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। এই ফটোফসফোরাইলেশনটা যখন একটু বড় হবা তখন দেখবে এই ফটোফসফোরাইলেশনের দুইটা ভাগ আছে। ফটোফসফোরাইলেশনের দুইটা ভাগ আছে, একটাকে কি বলি চক্রীয়, আরেকটাকে বলি হচ্ছে অচক্রীয়। একটাকে বলি চক্রীয়, আরেকটাকে বলি হচ্ছে অচক্রীয়। একটাকে বলি চক্রীয়, আরেকটাকে বলি অচক্রীয়। জাস্ট নামটা শুনে রাখলাম, ইন্টারভিউ উত্তরে এগুলো পড়বাই। আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে অন্ধকার পর্যায়ে আছে ক্যালভিন চক্র বা সি3 চক্র, হ্যাজেনস্লাক চক্র বা সি4 চক্র, ক্রাসালুসিয়ান এসিড মেটাবলিজম চক্র বা ক্যাম চক্র। এটা নিয়ে কোথাও কথা বলা নাই, এটা জাস্ট এটার নিচে একটা লাইন লিখে রাখো যে মরুজ উদ্ভিদে দেখা যায়। কোথায় দেখা যায়? মরুজ উদ্ভিদে দেখা যায়, মরুজ উদ্ভিদে। তা আমাদের এই ক্যাম চক্রটা দেখা যায় মরুজ উদ্ভিদে, মরুভূমির যে উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে ক্যাম চক্র দেখা যাবে, মানে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে দেখা যায় না। এখন এই যে ক্যালভিন চক্র এন্ড হ্যাসেনস্লাক চক্রের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যালভিন চক্রটা আগে আবিষ্কার হয় 1961 সালে, বিজ্ঞানী ক্যালভিন হচ্ছে এই চক্র আবিষ্কার করে। আর হ্যাসেনস্লাক চক্র 1966 সালে বিজ্ঞানী হ্যাসেনস্লাক এই চক্র আবিষ্কার করে। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-PGA। এই প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট বলে ক্যালভিন চক্রকে সি3 চক্র বলা হয়। আর হ্যাজেনস্লাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট বলে এটাকে আমরা বলি প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তাই একে সি4 চক্র বলা হয়। সি4 চক্র যে উদ্ভিদে চলে তা সি4 উদ্ভিদ, সি3 চক্র যে উদ্ভিদে চলে তা সি3 উদ্ভিদ। সারা, সারা আমার ফোনটা একটু দিয়ে যায় তো। আচ্ছা আমার ফোনটা নিয়ে এসো আসার সময়। দেখো সি3 উদ্ভিদে শুধু ক্যালভিন চক্র ঘটে, কারণ সি3 চক্র বলতে আমরা ক্যালভিন চক্র বুঝি। সি4 উদ্ভিদের মধ্যে দুইটা চক্রই ঘটে। সি4 উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই শুধু ক্যালভিন চক্র ঘটলে হবে না, সি4 উদ্ভিদের মধ্যে ক্যালভিন চক্রও ঘটে, হ্যাজেনস্লাক চক্রও ঘটে, দুইটা চক্রই ঘটে। মানে ক্যালভিন চক্র হচ্ছে ড্যাডি চক্র। আমরা যদি কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করতে চাই আমাদের অলওয়েজ ক্যালভিন চক্র দরকার হবেই। ক্যালভিন চক্র ছাড়া কোনোদিনই আমরা কোনো শর্করা তৈরি করতে পারবো না। কিন্তু ক্যালভিন চক্রে কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম আছে ক্যালভিন চক্রের মধ্যে। এই প্রবলেম গুলাকে সমাধান করে আমাদের তৈরি করা হয়েছে এই হ্যাজেনস্লাক চক্র, যে চক্রের মধ্যে আমাদের হচ্ছে যে দুইবার কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। একবার হ্যাজেনস্লাক মানে একবার সি4 কিছু তৈরি করে, একবার ক্যালভিন চক্র সংগঠিত করে। সি3 উদ্ভিদে সালোক কিছু প্রবলেম থাকার কারণে সেখানে সালোক সংশ্লেষণের হার কম। সি4 উদ্ভিদের প্রবলেম নাই, তাই সালোক সংশ্লেষণের হার বেশি। সি3 তে যেহেতু সালোক সংশ্লেষণ কম তাহলে উৎপাদন ক্ষমতাও কম। সি4 এ যেহেতু সালোক সংশ্লেষণ বেশি উৎপাদন ক্ষমতাও বেশি। সি3 তে আমাদের বেসিক্যালি শীত প্রধান অঞ্চলে বেশি হয়, কারণ সি3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় অ্যাটিপিক্যাল আচরণ করে। আর সি4 উদ্ভিদে ভুট্টা, আখ বা ইক্ষু, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, নটে গাছ এ দ্বারা সি4 উদ্ভিদের উদাহরণ। এখন দেখো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিলের 1 নম্বর ভূমিকা হচ্ছে ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল আছে এই ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল কি করে? আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল কি করে? আলোক শক্তি শোষণ করে। এবং সালোক সংশ্লেষণের হার নির্ভর করে নতুন ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর। আমাদের সালোক সংশ্লেষণের হার নির্ভর করে, সালোক সংশ্লেষণের হার নির্ভর করে, সালোক সংশ্লেষণের হার নির্ভর করে, সালোক সংশ্লেষণের হার নির্ভর করে কার উপর? সালোক সংশ্লেষণের হার নির্ভর করে কার উপর? সালোক সংশ্লেষণের হার নির্ভর করে, সালোক সংশ্লেষণের হার নির্ভর করে কার উপর? সালোক সংশ্লেষণের হার নির্ভর করে কার উপর? সালোক সংশ্লেষণের হার নির্ভর করে, সালোক সংশ্লেষণের হার নির্ভর করে হচ্ছে কার উপর? সালোক সংশ্লেষণের হার নির্ভর করে হচ্ছে নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান তৈরির ক্ষমতার উপর। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান তৈরির ক্ষমতার উপর। নতুন ক্লোরোপ্লাস্ট, নতুন ক্লোরোপ্লাস্ট, নতুন ক্লোরোপ্লাস্ট, নতুন ক্লোরোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টের উপাদান তৈরির ক্ষমতার উপর। নতুন ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টের উপাদান তৈরির ক্ষমতার উপর। 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 ঠিক আছে? তাহলে দেখো যে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণের হার নির্ভর করে
নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান তৈরির ক্ষমতার উপর। সালোক সংশ্লেষে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুনর্গঠিত হয়। আবার কোষে বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখে সালোক সংশ্লেষণ কমে যেতে পারে। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টে বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে তৈরি হয়। তো সাধারণ হার নির্ভর করে নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান তৈরির ক্ষমতার উপর। সো প্রচুর উপাদান দ্রুত তৈরি করা লাগতে পারে, প্রচুর উপাদান দ্রুত তৈরি করতে হয়, প্রচুর উপাদান দ্রুত তৈরি করতে হবে, প্রচুর উপাদান আমাদের কি করতে হবে? দ্রুত তৈরি করতে হবে, দ্রুত তৈরি করতে হবে, প্রচুর উপাদান দ্রুত তৈরি করতে হবে। যে আমাদের প্রচুর উপাদান আমরা দ্রুত তৈরি করতে হবে। তারপর খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা যায়, সালোক সংশ্লেষণ কমে যায়। আবার একটা ব্যাকফায়ার বিষয় আছে যে কোষে ক্লোরোফিল বেশি, কোষে ক্লোরোফিল অতিরিক্ত বেশি থাকলে, কোষে ক্লোরোফিল অতিরিক্ত বেশি, কোষে ক্লোরোফিল অতিরিক্ত বেশি, কোষে ক্লোরোফিল অতিরিক্ত বেশি, কোষে ক্লোরোফিল আমাদের হচ্ছে যে অতিরিক্ত বেশি, অতিরিক্ত বেশি যদি আবার ক্লোরোফিল হয়ে যায় তখন হচ্ছে যে এনজাইমের পরিমাণ কমে যায়, তখন হচ্ছে আমাদের এনজাইম কমে যায়, তখন কি হয়? তখন হচ্ছে যে এনজাইম কমে যায়, তখন আমাদের এই এনজাইম কমে যায়, এনজাইম কমে, তখন আমাদের কি কমে? এনজাইম কমে। আমাদের কোষে ক্লোরোফিল অতিরিক্ত বেশি, তখন আমাদের এনজাইম কমে, এবং হচ্ছে যে আমাদের কি হয়? এনজাইম কমে এবং সালোক সংশ্লেষণ হ্রাস পায়। কারণ কি? ক্লোরোফিল বেশি আছে। ক্লোরোফিলের পরিমাণ যখন বেশি থাকবে, ক্লোরোফিলটা এনজাইম গুলাকে শোষণ করে নিবে, এবং এই এনজাইম গুলাকে শোষণ করে নেওয়ার ফলে কোষে এনজাইমের পরিমাণটা কমে যাবে এবং সালোক সংশ্লেষণের হার কমবে। এনজাইম কমে এবং সালোক সংশ্লেষণ হ্রাস পায়। সালোক সংশ্লেষণ, কারণ আমাদের পুরো সালোক সংশ্লেষণের জন্য অনেক এনজাইমের প্রয়োজন হয়, অনেক এনজাইমের প্রয়োজন হয়। সালোক সংশ্লেষণ হ্রাস পায়। সেই এনজাইম গুলাকে যদি খেয়ে ফেলা হয় তাহলে তার সালোক সংশ্লেষণই হবে না। এনজাইম খেয়ে ফেললে আর কি হবে না? সালোক সংশ্লেষণই হবে না। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তারপর দেখো সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, আলোর ভূমিকা, সালোক সংশ্লেষণে কিসের ভূমিকা? আলোর ভূমিকা। তো হচ্ছে আমরা মনে রাখবো বক নীল, বক নীল, বক নীল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, বক নীল আলোতে সালোক সংশ্লেষণ কেমন হয়? ভালো হয়। বক নীল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, বক নীল আলোতে সালোক সংশ্লেষণ কি হয়? ভালো হয়। তো এই যে বকনীল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, বকনীল দিয়ে কি বুঝায়? বেগুনি। ব দিয়ে বুঝায় হচ্ছে বেগুনি, ক দিয়ে কি বুঝায়? কমলা, কমলা, কমলা। নি দিয়ে হচ্ছে যে নীল, আর ল দিয়ে হচ্ছে যে লাল। তোমাদের বই বলা নাই তাও বলে দিই, লাল আলোতে সবচেয়ে ভালো হয়। এই যে লাল আলোতে হচ্ছে কি হয়? সবচেয়ে ভালো হয়। মানে যদি একটা সিঙ্গেল আলো জিজ্ঞাসা করে যে কোনটার মধ্যে হচ্ছে যে আমাদের সবচেয়ে ভালো হবে, সেটা হবে লাল আলো সবচেয়ে ভালো হয়। কোন আলোতে সবচেয়ে ভালো হয়? লাল আলোতে সবচেয়ে ভালো হয়। লাল আলোতে কি হয়? লাল আলোতে সবচেয়ে ভালো হবে। এবং এই তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখি 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটারে সালোক সংশ্লেষণ ভালো হয়। 400 থেকে 480 ন্যানোমিটার, 400 থেকে 480 ন্যানোমিটার, এবং হচ্ছে আমাদের 600 ন্যানোমিটারে, 600 ন্যানোমিটার, এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে, এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে আমাদের হচ্ছে, এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে, এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে, এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে, তরঙ্গ দৈর্ঘ্যে, তরঙ্গ দৈর্ঘ্যে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। সালোক সংশ্লেষণ কি হয়? সবচেয়ে ভালো হয়। সালোক সংশ্লেষণ কি হয়? সবচেয়ে ভালো হয়। এই দুই তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণটা কি হয়? সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, লেখা শেষ করো। আমার মনে হয় তোমাদের এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমাদের কলেজে প্রভাবক নিয়ে, স্কুলে, যে সালোক সংশ্লেষণের প্রভাবক কি, বাহ্যিক প্রভাবক কারা, অভ্যন্তরীণ প্রভাবক কারা। তো সালোক সংশ্লেষণের প্রভাবক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সালোক সংশ্লেষণের প্রভাবকের মধ্যে
এই বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকটা এক নম্বর হচ্ছে আলো, এক নম্বরে হচ্ছে যে আলো, এক নম্বর হচ্ছে যে আলো, আলো আলো হচ্ছে যে আমাদের এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে যে আলো। আলো থেকে কথা কি, আলো হচ্ছে যে আমাদের যত আলোর প্রভাবে আমাদের আলো যত বেশি সালোক সংশ্লেষণের হার তত বাড়ে। তো হচ্ছে আলো বেশি থাকলে, আলো বেশি তো আলোর সাথে সমানুপাতিক, আলো বেশি হলে সালোক সংশ্লেষণের হার বাড়ে, আলো বেশি হলে সালোক সংশ্লেষণের হার বাড়ে, আলো বেশি হলে সালোক সংশ্লেষণের হার বাড়ে, আলো বেশি হলে সালোক সংশ্লেষণ হার বাড়ে, আলো বেশি হলে সালোক সংশ্লেষণের হার বাড়ে। আলো যদি হচ্ছে যে আমাদের কম হয়, আলো কম হলে সালোক সংশ্লেষণের হার কমে, সহজ হিসাব। 2 নম্বর জিনিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। সো কার্বন ডাই অক্সাইড ও সেম, কার্বন ডাই অক্সাইড বেশি হলে, কার্বন ডাই অক্সাইড বেশি হলে আমাদের হচ্ছে যে সালোক সংশ্লেষণের হার বাড়ে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে যদি আমাদের কম হয়, কার্বন ডাই অক্সাইড কম হলে সালোক সংশ্লেষণের হার কমে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বিষয়। এখন এখানে একটা লাইন বলা আছে যে কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত বেড়ে গেলে মেসোফিল টিস্যুর পিএইচ অম্লত্ব বেড়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কার্বন ডাই অক্সাইড যদি অতিরিক্ত বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত বেড়ে গেলে মানে অনেক পরিমাণ হচ্ছে যে বেড়ে গেছে, অতিরিক্ত বেড়ে গেলে কার্বন ডাই অক্সাইডটা যদি আমাদের অতিরিক্ত বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত বেড়ে গেলে কি ঘটনাটা ঘটবে, যে আমাদের এই পাতার মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যুর অম্লত্ব বাড়ে। আচ্ছা, অম্লত্ব বাড়ে মানে কি, পিএইচ বাড়ে না কমে আমাকে বলো তো? অম্লত্ব বাড়ে, অম্লত্ব বাড়ে মানে কি, পিএইচ বাড়ে না পিএইচ কমে? পিএইচ বাড়লে অম্লত্ব বাড়ে না পিএইচ কমলে অম্লত্ব বাড়ে? পিএইচ কমলে অম্লত্ব বাড়ে, অম্লত্ব বাড়ে এবং হচ্ছে অম্লত্ব বাড়ে বা পিএইচ কমে, অম্লত্ব বাড়ে বা এটাকে আমরা বলি কি পিএইচ কমে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। সো পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ হ্রাস পায়। পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কার্বন ডাই অক্সাইড কমে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তখন সালোক সংশ্লেষণ হ্রাস পাবে, সালোক সংশ্লেষণ, পত্ররন্ধ্র বন্ধ হয়ে কার্বন ডাই অক্সাইড কমে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। ক্লিয়ার এতটুকু? ফোন ফোন আমার ফোনটা রেখে আসছি যে। এই দুইটা বুঝতে পারছি। তারপর 3 নম্বর বিষয় হচ্ছে তাপমাত্রা। থার্ড যে বিষয়টা আছে সেটা কি, তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে তাপমাত্রার জন্য এখানে আমাদের অত্যানুকূল তাপমাত্রা, বাবা হ্যাঁ বল, হ্যালো হ্যালো, নাম্বার নাম্বার দিয়ে পাঠাচ্ছি এখনই। নাস্তা তো পরে খাবা, চাকে দিয়ে দিব এখন নাকি পরে খাবা? খালি পেটে আবার চা খেলে ব্যথা করবে না পেট? বিস্কিট খাবো। এখন কি যাবা এখন? হুম এখনই? হুম দুপুরে দুপুরে কে? বলো অত্যানুকূল তাপমাত্রাটা কত? অত্যানুকূল তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণে অত্যানুকূল তাপমাত্রা কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আমার লেখা কি বোঝা যাচ্ছে? লেখাগুলো ছোট ছোট লাগতেছে।
এই তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। কম বেশি হলে, কম বেশি তাপমাত্রা হলে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। কম বেশি তাপমাত্রা হলে কি হ্রাস পায়? সালোক সংশ্লেষণ হ্রাস পায়। ঠিক আছে? তোমার কাপটা কি এখানে? হুম, কাপটা কই গেল জন্য? সেটা তোমার কাপটা ওখানে থাকা উচিত। দাঁড়িয়ে। 4 নম্বর কি? পানি। পানি সহজ হিসাব মনে রাখবা, পানি মাটি থেকে শোষণ হয়, পানি মাটি থেকে শোষণ হয় এবং পানি বেশি থাকলে সালোক সংশ্লেষণও বেশি হবে। দেখো আমাদের সালোক সংশ্লেষণের উপাদান 4টা, যে পানি, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং তাপমাত্রা। প্রত্যেকটা যে যত বেশি থাকবে সালোক সংশ্লেষণ তত বেশি হবে। সালোক সংশ্লেষণ কি হবে? তত বেশি হবে। তো আর পানি যদি আমাদের কম থাকে তখন দেখা যায় হচ্ছে যে এনজাইম কাজ করে না, সালোক সংশ্লেষণ হ্রাস পায়। পানি কম থাকলে, পানি কম থাকলে সালোক সংশ্লেষণ হ্রাস পাবে। সহজ হিসাব, একদম হিসাব কিন্তু ক্লিয়ার। সালোক সংশ্লেষণ হ্রাস পাবে, একদম হচ্ছে যে কংক্রিট হিসাব। এখন এই 4টা তো আমাদের সালোক সংশ্লেষণে লাগে। সালোক সংশ্লেষণে আমাদের হচ্ছে যে তৈরি হয় কোনটা? সালোক সংশ্লেষণে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন, অক্সিজেন, সালোক সংশ্লেষণে তৈরি হয় কি? অক্সিজেন। সালোক সংশ্লেষণে তৈরি হয় হচ্ছে অক্সিজেন। এই যে অক্সিজেন সালোক সংশ্লেষণে তৈরি হয়, এই অক্সিজেনটা বেড়ে গেলে সালোক সংশ্লেষণ হ্রাস পায়, কারণ অক্সিজেন বেশি আছে। আরো অক্সিজেন তৈরি করার তো দরকার নেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তো অক্সিজেন বেড়ে গেলে, অক্সিজেন বেড়ে গেলে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। অক্সিজেন বেড়ে গেলে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। অক্সিজেন বেড়ে গেলে কি হয়? আমাদের সালোক সংশ্লেষণ হ্রাস পায়। অক্সিজেন বেড়ে গেলে হচ্ছে আমাদের কি হয়? সালোক সংশ্লেষণ হ্রাস পায়। আর হচ্ছে যদি অক্সিজেন কমে যায়, অক্সিজেন কমে গেলে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়। অক্সিজেন কমে গেলে সালোক সংশ্লেষণ কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে এটা গেল অক্সিজেনের হিসাব। আর ধরো অক্সিজেন নাই, ধরো অক্সিজেন নাই, অক্সিজেন বিহীন পরিবেশ, তখন কি হবে? সালোক সংশ্লেষণ বাড়বে না কমবে অক্সিজেন বিহীন পরিবেশে? দেখো, যদি অক্সিজেন বিহীন পরিবেশ হয়, যে পরিবেশে অক্সিজেন নাই, সেই পরিবেশে আসলে কোনো কিছুই বাঁচতে পারবে না। অক্সিজেন বিহীন পরিবেশে কোনো জীবকোষ বাঁচতে পারবে না। সো দ্যাটস ওয়াই অক্সিজেন বিহীন পরিবেশে জীবকোষই যেহেতু বাঁচবে না, সালোক সংশ্লেষণ তখন হবে না। অক্সিজেন বিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ ফুল অফ হয়ে যায়। অক্সিজেন বিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ ফুল অফ। সালোক সংশ্লেষণ পূর্ণ বন্ধ হয়ে যায়, ফুল অফ হয়ে যায় সালোক সংশ্লেষণ। ঠিক আছে? কেন হবে না? কারণ অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া কোনো জীবকোষই বাঁচে না, কোষই তো মরে গেছে। আমাদের আবার সালোক সংশ্লেষণ হবে কিভাবে? আরে কোথা থেকে আসলো এরা?
তোমাদের অন্যান্য সাবজেক্টের খবর কি? বায়োলজি তো আমি পড়াচ্ছি, অনেকে ক্লাস করতেছো। যারা বায়োলজি ক্লাস করতে তাদের বাকি সাবজেক্ট গুলা ঠিকঠাক ক্লিয়ার আছে তো? কারণ সময় তো আর বেশি নাই। তোমাদের রুটিন কি দিয়েছে? আচ্ছা, 6 নম্বর দেখো নেক্সট আমাদের কি। 6 নম্বরে দেখো নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে, নেক্সট বিষয়টা হচ্ছে আমাদের এই আহ খনিজ উপাদান, খনিজ লবণ। দেখো আমাদের হচ্ছে যে এই ক্লোরোফিল গঠনে ক্লোরোফিলের উপাদান হচ্ছে উপাদান হলো আমাদের হচ্ছে যে নাইট্রোজেন এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। একই সাথে হচ্ছে আয়রনের অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষ হয় না। ক্লোরোফিল তৈরি করতে আয়রন প্রয়োজন। আয়রনের অভাবে পাতায় কি হবে না? ক্লোরোফিল সংশ্লেষ হবে না। আয়রনের অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষ হয় না। আয়রনের অভাবে কি হয় না? আয়রনের অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষ হয় না। আয়রনের অভাবে পাতায় কি সংশ্লেষ হয় না? আয়রনের অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষ হয় না। পাতা হলুদ হয়ে যায়। সংশ্লেষ হয় না, পাতা হলুদ হয়ে যায়। পাতা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। পাতা কি হয়ে যায়? পাতা হচ্ছে হলুদ হয়ে যায়। তো এই এই আমাদের হচ্ছে যে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, আয়রন এর অভাবে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। এর অভাবে কি হবে আমাদের? সালোক সংশ্লেষণ হ্রাস পাবে। এর অভাবে কি হবে আমাদের? সালোক সংশ্লেষণ হ্রাস পায়। সালোক সংশ্লেষণ কি হয় আমাদের? হ্রাস পায়। ঠিক আছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, লাস্ট হচ্ছে রাসায়নিক পদার্থ। আমাদের হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের মধ্যে বলেছে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন। এরা সালোক সংশ্লেষণ হ্রাস করে। ক্লোরোফর্ম, তারপর নাম বলতে হাইড্রোজেন সালফাইড আর মিথেন। সালফাইড এবং আরেকটা নাম বলছে হচ্ছে মিথেন। ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন। এরা আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ হ্রাস করে। ক্লোরোফর্মের সংকেত বলো, হাইড্রোজেন সালফাইডের সংকেত বলো, মিথেনের সংকেত বলো। এই তিনজনের সংকেত আমাকে তুমি কমেন্টে জানাও, দেখি পারো কিনা। ক্লোরোফর্মের সংকেত, হাইড্রোজেন সালফাইডের সংকেত, মিথেনের সংকেত। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে আমাদের CHCl3, হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S, মিথেনের সংকেত হচ্ছে CH4। এই যে তিনজন আছে, এই তিনজন হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ হ্রাস করে। এই যে তিনজন আছে, এরা তিনজন আমাদের কি করে? সালোক সংশ্লেষণ হ্রাস করে। এই তিনজন হচ্ছে আমাদের কি করে? সালোক সংশ্লেষণ হ্রাস করে। এই তিনজন কি করে? সালোক সংশ্লেষণ হ্রাস করে। ওকে। এবার দেখো যে আমাদের সালোক সংশ্লেষণ অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে 1 নম্বরে আসে ক্লোরোফিল। এটার কথাবার্তা বলা হয়েছে অলরেডি। ক্লোরোফিল আমাদের বাড়লে কি হবে, কমলে কি হবে, এটা নিয়ে কথা বলা আছে। 2 নম্বর হচ্ছে পাতার বয়সের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই তরুণ পাতায় এনজাইম কম থাকে। তরুণ পাতায় কি থাকে? তরুণ পাতায় হচ্ছে যে আমাদের তরুণ এবং বয়স্ক উভয় পাতায় ক্লোরোফিল কম, এনজাইম কম। তাই হচ্ছে সালোক সংশ্লেষণ হ্রাস পায়। আমাদের হচ্ছে যে তরুণ ও বয়স্ক পাতায় হচ্ছে যে আমাদের কি হয়? তরুণ ও বয়স্ক পাতায় আমাদের হচ্ছে যে এনজাইম ও ক্লোরোফিল কম। এনজাইম এবং হচ্ছে যে আমাদের কি কম? ক্লোরোফিল কম। এনজাইম কম এবং হচ্ছে যে আমাদের ক্লোরোফিল কম। এনজাইম এবং ক্লোরোফিল কম, তাই সালোক সংশ্লেষণও কম। তাই কি কম? সালোক সংশ্লেষণ কম। সালোক সংশ্লেষণ হচ্ছে কি থাকে? কম থাকে। সালোক সংশ্লেষণ কম থাকে। তাহলে হচ্ছে মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি। মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি। সালোক সংশ্লেষণ আমাদের কি হয়? সবচেয়ে বেশি। মাঝারি বয়সের পাতায়
সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি। যে মাঝারি বয়সের পাতা যারা থাকবে সালোক সবচেয়ে বেশি হবে, কারণ তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, সবকিছুর একটা কি থাকে, ব্যালেন্স থাকে মাঝারি বয়সের পাতায়। শর্করার পরিমাণ হচ্ছে যে শর্করা তো সালোক সংশ্লেষণে তৈরি হয়, শর্করা তো সালোক সংশ্লেষণে তৈরি হয়, তাই না? এখন পাতায় শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, শর্করার পরিমাণটা হচ্ছে পাতায় শর্করা বেশি থাকলে, পাতায় শর্করা বেশি থাকলে, পাতায় আমাদের হচ্ছে যে শর্করা বেশি, পাতায় শর্করা বেশি হলে, কারণ শর্করা তো তৈরি হয় সেটা অলরেডি বেশি হলে সালোক সংশ্লেষণ হ্রাস পাবে, কারণ সালোক সংশ্লেষণের উদ্দেশ্যই তো শর্করা তৈরি করা। সালোক সংশ্লেষণ হ্রাস পায়, সালোক সংশ্লেষণ কি হয়, হ্রাস পায়, সালোক সংশ্লেষণ কি হয়, হ্রাস পায়। ওকে, তারপর হচ্ছে যে আমাদের 4 নম্বর জিনিস হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম অভাবে সালোক সংশ্লেষণ কমে যায়। পটাশিয়াম হচ্ছে যে আমাদের সালোক সংশ্লেষণের একটা অনুঘটক হিসেবে চিন্তা করা হয় পটাশিয়াম। 4 নম্বরে কি আছে, পটাশিয়াম। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে যে এটা আমাদের অনুঘটক হিসেবে কাজ করে, অনুঘটক, অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে, কাজ করে। তো এটা অনুঘটক বা প্রভাবক, অনুঘটক বা প্রভাবক হিসেবে যদি কাজ করে তাহলে তো বিশাল বড় একটা বিষয়। এটা এনজাইম, সালোক সংশ্লেষণে বিভিন্ন এনজাইমের প্রয়োজন হয়, এনজাইম থাকলে ভালো, না থাকলে আরো খারাপ। ঠিক আছে, এনজাইম। সেখান থেকে শুধু নামগুলা পড়বা, যে আমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে এই প্রভাবক রিলেটেড প্রশ্ন তোমাদেরকে অনেক অনেক দেয়। আমি তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করলাম, সেখানে দেখলাম যে প্রভাবক রিলেটেড প্রশ্নগুলা প্রতি বছরই হচ্ছে প্রভাবক রিলেটেড প্রশ্ন আসতেছে, প্রভাবক রিলেটেড প্রশ্ন প্রতি বছরই হচ্ছে যে দিচ্ছে। তো তোমাদের এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন হয় এই অধ্যায়টা থেকে। তাহলে আমরা মোটামুটি এতটুকু বিষয় ক্লিয়ার, এতটুকু বিষয় আমরা ক্লিয়ার। এতটুকু মাঝে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই। আমরা নেক্সট ঢুকে যাব কিন্তু সালোক সংশ্লেষণের মধ্যে চলে যাব। সালোক সংশ্লেষণ এরপর শ্বসনে চলে যাব। শ্বসন, 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 সবাদ শোষণ, অবাধ শোষণ, দুই টাইপের শ্বসন আছে, এটা নাকি তোমরা বোঝো না। আসো এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলে দেখি যে তোমাদেরকে বোঝাইতে পারি কি না। আচ্ছা, হুম, শ্বসন। সালোক সংশ্লেষণের গুরুত্ব তোমার উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? আসো, সালোক সংশ্লেষণের গুরুত্ব তোমার উপর ছেড়ে দিছি। এবার আসো হচ্ছে যে আবারও রেজাল্ট কালার করতে হবে। উম, আসো, শ্বসন। শ্বসনের ক্ষেত্রে এই শ্বসন বা ইংরেজিতে এটাকে কি বলি, রেসপিরেশন। শ্বসন বা ইংরেজিতে এটাকে কি বলা হয়, রেসপিরেশন। শ্বসন বা ইংরেজিতে এটাকে কি বলি, রেসপিরেশন। তো শ্বসন বা ইংরেজিতে বলি হচ্ছে এটাকে রেসপিরেশন। তো শ্বসন বা রেসপিরেশন হচ্ছে যে জীবদেহে সঞ্চিত স্থিতি শক্তিকে, জীবদেহে সঞ্চিত, জীবদেহে সঞ্চিত আমাদের যে হচ্ছে স্থিতি শক্তি আছে, জীবদেহে সঞ্চিত যে স্থিতি শক্তি, জীবদেহে সঞ্চিত স্থিতি শক্তিকে অক্সিজেন দ্বারা জারিত করে, অক্সিজেন দ্বারা কি করব আমরা, জারিত করব। অক্সিজেন দ্বারা জারিত করে, অক্সিজেন দ্বারা জারিত করে রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে, রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে, রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে, শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে, রাসায়নিক শক্তিতে আমি কি করব, রূপান্তর করব। রূপান্তরের প্রক্রিয়াকে শ্বসন বলা হয়, রূপান্তরের প্রক্রিয়াকে শ্বসন বলে, রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়, শ্বসন বলে, রূপান্তরের প্রক্রিয়াকে শ্বসন বলে। ঠিক আছে, তাহলে দেখো জীবদেহে সঞ্চিত স্থিতি শক্তিকে, জীবদেহে সঞ্চিত কি, জীবদেহে সঞ্চিত স্থিতি শক্তিকে, জীবদেহে সঞ্চিত আমাদের যে স্থিতি শক্তি আছে সেই স্থিতি শক্তিকে অক্সিজেন দ্বারা জারিত করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে যে শ্বসন বলা হয়। এই প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যে এখানে এটিপি ও কার্বন ডাই অক্সাইড তৈরি, এই প্রক্রিয়ায় আমাদের কি তৈরি হবে, এই প্রক্রিয়ায় হচ্ছে যে এটিপি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটিপি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটিপি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। দেখো সালোক সংশ্লেষণে এখানে একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ আমাদের হচ্ছে সাধারণত, সাধারণত কি হয়, সাধারণত হচ্ছে যে দিনে ঘটে, সালোক সংশ্লেষণ সাধারণত দিনে ঘটে। সালোক সংশ্লেষণ সাধারণত কি হয়, থ্যাংক ইউ,
সালোক সংশ্লেষণ সাধারণত কি হয়, দিনে ঘটে। সালোক সংশ্লেষণ সাধারণত দিনে ঘটে। ব্যতিক্রম কি আমাদের? ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি গাছ। ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি গাছ। পাথরকুচি গাছের পাতায়, পাথরকুচি গাছের পাতায় আমাদের হচ্ছে যে রাতে ঘটে। পাতায় কি ঘটে? রাতে ঘটে। এটা হচ্ছে ব্যতিক্রম। তো সালোক সংশ্লেষণ কিন্তু দিবারাত্রি 24 ঘন্টা চলতে থাকে না। কিন্তু শ্বসন যে বিষয়টা রয়েছে, শ্বসন, শ্বসন এটা কিন্তু দিবারাত্রি 24 ঘন্টা ঘটতে থাকে। 24 আওয়ার কি হয়? ঘটতে থাকে। দিবারাত্রি কত ঘন্টা ঘটতে থাকে? 24 ঘন্টা আমাদের এটি চলতে থাকে। 24 আওয়ার কি হয়? চলতে থাকে। কত ঘন্টা চলে? 24 ঘন্টা চলে। দাদা মা আসবে আজকে? না, কথা হয় নাই তো আমার। আচ্ছা, আর হচ্ছে তোমার পড়ানো কতক্ষণ? পড়ানো হচ্ছে এই 1.5 ঘন্টা। ঠিক আছে। উদ্ভিদের বধিষ্ণু অঞ্চল যেমন হচ্ছে যে আমাদের ফুল, পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল, কাণ্ডের অগ্রভাগে শ্বসন ক্রিয়ার হার বেশি। উদ্ভিদের বধিষ্ণু অঞ্চলে উদ্ভিদের বধিষ্ণু অঞ্চল, উদ্ভিদের বধিষ্ণু অঞ্চলে, বধিষ্ণু অঞ্চল, বধিষ্ণু অঞ্চল, উদ্ভিদের কোন অঞ্চল? বধিষ্ণু অঞ্চল। বধিষ্ণু অঞ্চল বলতে কি বোঝায়? যে অঞ্চলগুলাতে আমাদের হচ্ছে যে বড় হচ্ছে ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, ফুল ও পাতার কুড়ি, ফুল ও পাতার কুড়ি। কোথায় আমাদের? ফুল ও পাতার কুড়ি, ফুল ও পাতার কুড়ি, ফুল ও পাতার কুড়ি, ফুল ও পাতার কুড়ি। তারপর আসে হচ্ছে আমাদের অঙ্কুরিত বীজ, ফুল ও পাতার কুড়ি। আরেকটা হচ্ছে অঙ্কুরিত বীজ, ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ। তারপর আসা যাক হচ্ছে যে ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, মূল ও কাণ্ডের অগ্রভাগে, মূল ও কাণ্ডের অগ্রভাগে, মূল ও কাণ্ডের অগ্রভাগে আমাদের হচ্ছে শ্বসন ক্রিয়ার হার বেশি। শ্বসন ক্রিয়ার হার বেশি। অগ্রভাগে হচ্ছে আমাদের শ্বসন ক্রিয়া, শ্বসন ক্রিয়ার হার বেশি, শ্বসন ক্রিয়ার হার বেশি। রাতে কেমনে সালোক সংশ্লেষণ হয়? হয় হয়, রাতেও হয়। ওইটা একটা ভিন্ন প্রক্রিয়ায় হয়। আচ্ছা, এখন দেখো এই শ্বসনটাকে আমরা শ্বসনটা দেখতে কেমন, শ্বসনের চেহারা কেমন? শ্বসনের চেহারা হচ্ছে এই যে C6H12O6, এটা কি আমাদের C6H12O6, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। এটার সাথে হচ্ছে যে আমাদের কি যুক্ত হয়? এটার সাথে অক্সিজেন যুক্ত হয়। যুক্ত হয়ে আমাদের হচ্ছে তৈরি করে এটিপি, এটিপি, এটিপি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটিপি প্লাস কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে, প্লাস হচ্ছে পানি তৈরি হয়, প্লাস হচ্ছে পানি তৈরি হয়। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি তৈরি, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি তৈরি হয়। এখন এই এটিপিটা কত অণু তৈরি হয় এটা একটা শেখার বিষয়। ছোটবেলায় এই বয়সে তোমরা জানো এটিপি তৈরি হয় হচ্ছে 38 এটিপি, কিন্তু বাস্তবে এটিপি তৈরি হয় 36 অণু এটিপি। 38 এটিপি বা এটা বাস্তবে তৈরি হয় কত? 36 অণু এটিপি। এই 38 এটিপি এটাকে 600 কিলো ক্যালোরি পার মোলও বলা হয়। এটাকে শক্তির হিসাবে 686 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি পার মোল। যে 1 মোল গ্লুকোজ পোড়াইলে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এমসিকিউতে আসে যে 1 মোল গ্লুকোজ পোড়ালে কতটুকু শক্তি পাওয়া যায়? গ্লুকোজ পোড়ালে 1 মোল গ্লুকোজ পোড়ালে কতটুকু শক্তি পাওয়া যায়? পোড়ালে কতটুকু শক্তি পাওয়া যায়? 1 মোল গ্লুকোজ পোড়ালে কতটুকু শক্তি পাওয়া যায়? শক্তি পাওয়া যায় 1 মোল গ্লুকোজ পোড়ালে কতটুকু শক্তি পাওয়া যায়? 686 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে। এখন আসো তাহলে আমরা হচ্ছে যে গ্লুকোজের এতটুকু বিষয় বুঝলাম, এতটুকু বিষয় আমরা বুঝলাম। এখন আসো যে আমাদের এই শ্বসনটাকে দুইটা ভাগে ভাগ করা গেছে।
শ্বসনটাকে কয়টা ভাগে ভাগ করা গেছে, এটা শ্বসনের সাধারণ সংকেত। যদি কখনো বলে যে শ্বসনের হচ্ছে যে বিক্রিয়াটা লেখো, এইটা হচ্ছে বিক্রিয়া। এখন শ্বসনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। শ্বসনকে আমরা কি কয়টা ভাগে ভাগ করতে পারি, শ্বসন জিনিসটাকে বা শ্বসন কনসেপ্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে সবাত শ্বসন, সবাত শ্বসন, বা ইংরেজিতে বলি হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন বা ইংরেজিতে কি বলি আমরা, অ্যারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন বা ইংরেজিতে কি বলি আমরা, অ্যারোবিক রেসপিরেশন। আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি হচ্ছে অবাত শোষণ, অবাত শ্বসন, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। এই অ্যানারোবিক রেসপিরেশন হয় দেখি আমরা বেঁচে আছি। যদি খালি সবাত শোষণ হইতো তাইলে আমরা জয় বাংলা হয়ে যেতাম অনেক আগে। এখন দেখো এই যে সবাত এবং অবাত দুইটা শ্বসন যে আছে, দুইটা শ্বসনের মধ্যে কি কনসেপ্ট বা কি কথাবার্তা আছে খেয়াল করো। সবাত শোষণটা অক্সিজেন এর উপস্থিতিতে হয়, অক্সিজেনের উপস্থিতিতে সবাত শোষণ হবে, অক্সিজেনের উপস্থিতিতে হয়, অক্সিজেনের উপস্থিতিতে হয়। আর অবাত শোষণটা বা অ্যানারোবিক রেসপিরেশনটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, অক্সিজেন এর অনুপস্থিতিতে হয়, অক্সিজেন এর অনুপস্থিতিতে হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। কোথায় হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। সবাত শোষণ যে আছে, সবাত শোষণে আমাদের যে শর্করাটা আছে, শ্বসনিক বস্তুটা আছে, সেটা সম্পূর্ণভাবে জারিত হবে। শ্বসনিক বস্তুটা কি হবে, সম্পূর্ণভাবে জারিত হবে। এখানে শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু কি হয়, সম্পূর্ণ রূপে জারিত হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। এখানে আমাদের শ্বসনিক বস্তু অসম্পূর্ণ রূপে জারিত হয়। এখানে শ্বসনিক বস্তুটা হচ্ছে, শ্বসনিক বস্তু অসম্পূর্ণ রূপে জারিত হয়, অসম্পূর্ণ রূপে জারিত হয়। শ্বসনিক বস্তু অসম্পূর্ণ রূপে জারিত হয়। শ্বসনিক বস্তু কি হয়, অসম্পূর্ণ রূপে জারিত হয়। শ্বসনিক বস্তু অসম্পূর্ণ রূপে জারিত হয়। এখানে আমাদের টোটাল 36 অণু এটিপি, 38 অণু এটিপি তৈরি হয়। আর এখানে আমাদের হচ্ছে 2 অণু এটিপি তৈরি হয়। কত অণু এটিপি তৈরি হয়, একটা হচ্ছে 38 অণু, বা তোমার আমরা বলতে পারি 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। আর এখানে 2 অণু অথবা হচ্ছে যে 56 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। এখানে হচ্ছে 38 এটিপি বা 686 কিলো ক্যালোরি পার মোল হচ্ছে শক্তি তৈরি হয়, শক্তি তৈরি হয়, শক্তি তৈরি হয়। আর এখানে হচ্ছে যে আমাদের 2 এটিপি, 2 এটিপি বা আমাদের হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল শক্তি তৈরি হয়, শক্তি তৈরি হয়। তো এই দুইটা কথা তোমাকে মাথায় ঢুকাই ফেলতে হবে। সবাত শোষণ আর একটা কি, অবাত শোষণ। সবাত শোষণ আর একটা কি, অবাত শোষণ। পরীক্ষার মধ্যে সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য আসতে পারে, সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য আসতে পারে পরীক্ষার মধ্যে। সবাত শোষণ এবং অবাত শোষণের একটা পার্থক্য পরীক্ষার মধ্যে আসতেই পারে। তো আমরা এই যে সবাত শোষণ দেখলাম আর একটা দেখলাম অবাত শোষণ। তো সবাত শোষণটা আগে পড়বো, তারপর অবাত শোষণ নিয়ে আমরা কথা বলবো। তো সবাত শোষণের 4টা ধাপ বা 4টি স্টেপ আছে। এটা দেখলাম তোমরা অনেকে ভয় পাও, বলতেছিলা কমেন্টে, ভাই সবাত শোষণ ভয় পাচ্ছি বা বুঝতেছি না। সবাত শোষণটা হচ্ছে সকল প্রাণী দেহে সবাত, জীব দেহে সবাত শোষণ হয়। আর অবাত শোষণ হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট এদের মধ্যে হয়, আমাদের মধ্যেও অবাত শোষণ হতে পারে। সবাত শোষণ হচ্ছে যে সকল প্রাণী দেহে হবে। সবাত শোষণ কোথায় হবে, সকল প্রাণী দেহে, সকল প্রাণী দেহে। সবাত শোষণ হবে হচ্ছে সকল জীবকোষে, সকল জীবকোষে, সকল জীবকোষে। আর হচ্ছে যে আমাদের এটা আমাদের ব্যাকটেরিয়া ইস্টে হয়, এবং ব্যাকটেরিয়া ও ইস্ট, ব্যাকটেরিয়া এবং ইস্ট প্লাস হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন অনুপস্থিতিতে যে কোনো জীবকোষই হতে পারে। অক্সিজেন অনুপস্থিতিতে আমাদের জীবকোষ, যেমন আমাদের বডিতেও কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শোষণ হতে পারে। আচ্ছা, সবাত শোষণের স্টেপ গুলা নিয়ে তোমাদের ভয়ের জায়গাটা কি আমাকে একটু বলো তো, তাইলে আমি ভয়টা বুঝতে পারবো যে তোমাদের ভয়ের জায়গাটা কি। সবাত শোষণের মধ্যে তোমরা বলতেছো যে ভয় পাই, ভয় পাই ভাইয়া, কি ভয় পাও সবাত শোষণে, কি ভয় পাও বা কি পারো না আমাকে বলো তো, কি পারো না সবাত শোষণের মধ্যে, কি বোঝো না। আসো,
সবাত শোষণকে ডিবাঙ্ক করি। দেখো সবাত শোষণ জিনিসটা আসলে কি, যে শোষণে অক্সিজেন লাগে তাকে বলি সবাত শোষণ। সবাত শোষণে কয়টা ধাপ আছে? সবাত শোষণে টোটাল 4টা ধাপ আছে। এই 4টা ধাপকে তোমরা ভয় 4টা ধাপকে তোমরা ভয় পাও, সেই ভয়টাকেই আমরা আজকে ইনশাল্লাহ দূর করে দিব। দেখ কোথায় 6 মোল অক্সিজেন হবে তুমি জিজ্ঞেস করতেছিলা, কোথায় 6 মোল অক্সিজেনের বিষয়টা? কোথাও 6 মোল অক্সিজেন, এই যে কোথাও লিখি নেই নাকি 6 মোল? আচ্ছা হ্যাঁ, এখানে 6 মোল অক্সিজেন হবে। 6 মোল অক্সিজেন হবে। দেখো সবাত শোষণে হচ্ছে আমাদের কয়টা ধাপ আছে? সবাত শোষণে আমাদের টোটাল 4টা ধাপ আছে। 4টা ধাপ আছে। ধাপগুলোর নাম আমাকে একটু কমেন্টে জানাও তো। 4টা ধাপ আছে, কি কি ধাপ? ধাপগুলোর নাম আমাকে একটু কমেন্টে জানাও। 1 নম্বর ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে প্রথম ধাপ। 2 নম্বর যে কথাটা আছে, 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা তোমাদের বই যেটা বলা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ডটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, কোয়ে সৃষ্টি। 3 নম্বর যে ধাপটা আছে সেটা হচ্ছে যে আমাদের কি ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। 4 নম্বর যে কথাটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাই তো, এই 4টাই তো স্টেপ। আচ্ছা এগুলো আমরা ইন্টারে বিশাল বড় পড়াই, এক গ্লাইকোলাইসিস 2 ঘন্টা লাগে আমি পড়াই। ইলেকট্রন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট চেইনও বলে অনেক জায়গায়, সিস্টেমও বলে অনেক জায়গায়। তোমাদের বই কি বলছে? তোমাদের বইয়ে বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অনেক জায়গায় সিস্টেমও বলে, অনেক জায়গায় চেইনও বলা হয় সিস্টেম। তো প্রথম কথা, এই 4টা স্টেপের নাম তোমাকে মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা ধাপ বা স্টেপের নাম ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে। মনে রাখছো? মাথায় ঢুকছে? মনে আছে? ওকে, এবার আছো একটা একটা করে ধরবো, একটা একটা করে ধরবো এবং সেটাকে সাইজ করব। দেখো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, নামের দিকে তাকাও তো। লাইসিস, একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুর শেষে লাইসিস থাকতে পারে, কোনো কিছুর শেষে জেনেসিস থাকতে পারে। লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে যে আমাদের ভাঙা, লাইসিস মানে হচ্ছে ভাঙা। আর জেনেসিস মানে কি? গড়া। লাইসিস মানে কি? ভাঙা। আর জেনেসিস মানে কি? গড়া। সো গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভাঙন, গ্লুকোজের ভাঙন, গ্লুকোজের ভাঙন, গ্লুকোজের ভাঙন। এবং এইখানে কি হয়, এই যে আমাদের গ্লুকোজ, গ্লুকোজ যেটা আমাদের সাধারণ সংকেত হচ্ছে C6H12O6, এই যে আমাদের গ্লুকোজ, এই যে আমাদের গ্লুকোজ, গ্লুকোজ, এই যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা আমাদের হচ্ছে যে এই গ্লুকোজ, এই যে আমাদের গ্লুকোজ আছে, এই গ্লুকোজটাকে হচ্ছে যে আমরা ভেঙে, এই গ্লুকোজটাকে ভেঙে আমরা তৈরি করব হচ্ছে 2 অণু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজটা কয় কার্বন বিশিষ্ট? গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট। এই গ্লুকোজটা ভেঙে আমরা তৈরি করব হচ্ছে 2 অণু, 2 অণু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট কি? পাইরুভিক অ্যাসিড, C3H4O3, C3H4O3, এইটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড। এটা কি আমাদের পাইরুভিক অ্যাসিড। এটার সংকেত কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে, এটার সংকেত কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তাহলে খেয়াল করো, আমাদের হচ্ছে যে এই পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট। এই পাইরুভিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট? এই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এই পাইরুভিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, তাহলে দেখো 6 কার্বন বিশিষ্ট এক অণু গ্লুকোজ ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা মাথায় রাখো। দেখো পাইরুভিক অ্যাসিডটা কিন্তু হচ্ছে আমাদের এরকম 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। এই 3 নাম্বার কার্বনে COOH আছে। 3 নাম্বার কার্বনে কি আছে? COOH। পাইরুভিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে কি আছে? পাইরুভিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে আছে COOH। তাহলে বাকি হাতগুলোতে কি হবে? সংকেতটা ফিল আপ করতে পারবা? দেখো তো বাকি হাতগুলোতে কি হবে? সংকেতটা কি কোনোভাবে ফিল আপ করা যায় কিনা? সংকেতটা কি ফিল আপ করতে পারো কিনা একটু দেখো তো। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা শেখা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আমরা তো ওইভাবে শিখছি, এভাবেও আমরা একটু দেখি যে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা আমরা পারি কি না।
পাইরুভিক অ্যাসিডের সংকেত আমরা পারি কি না? দেখো তো, চেষ্টা করে আমাকে একটু জানাও তো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি হবে। অ্যাসিটাইল কোয়ে পরে পাইরুভিক অ্যাসিডের সংকেত বলো। উপরে দুই হাতে কি হবে? মিলাও মিলাও। হুম, এই হাতে হচ্ছে আরেকটা অক্সিজেন বাকি আছে না? এখানে হবে হচ্ছে আমাদের সি ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে CH3। তাহলে দেখো তো, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 3টা, আর হচ্ছে কার্বন 3টা। এটাই হচ্ছে যে আমাদের পাইরুভিক অ্যাসিড। এটাই কি? পাইরুভিক অ্যাসিড। সো গ্লুকোজ ভেঙে আমাদের কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। সো গ্লুকোজ ভাঙা করার যে খেলা চলছে, এখানে খেলা হয়েছেই তো আমাদের শক্তি তৈরির জন্য। তো এখানে আমাদের অনেকগুলো স্টেপ আছে। যখন তোমরা ইন্টারে যাবা, HSC তে যাবা, তখন দেখবা যে গ্লাইকোলাইসিসের 9টা স্টেপ আছে, এবং এখানে আমাদের দুইটা জিনিস তৈরি হয়। যেখানে আমাদের হচ্ছে যে দুই অণু এটিপি তৈরি হয়, দুই অণু এটিপি, এবং হচ্ছে দুই অণু NADH, NADH, দুই অণু কি? NADH প্লাস H প্লাস। দেখো, একটা কমন কনফিউশন তোমাদের মধ্যে জাগবে, সেটা হচ্ছে যে এই NADPH যদি তুমি কোথাও পাও, NADPH তুমি যদি কখনো পাও, NADPH প্লাস H প্লাস, এই ব্যাটারে তুমি পাবা হচ্ছে সালোক সংশ্লেষণে। এই ব্যাটারে তুমি কোথায় পাবা? সালোক সংশ্লেষণে। এই ব্যাটারে তুমি পাবা সালোক সংশ্লেষণে। আর কোথাও যদি তুমি NADH প্লাস H প্লাস পাও, তাহলে মনে করবা সে ব্যাটারে তুমি পাইছো শ্বসনে। তার মানে এই যে ফসফেট গ্রুপটা আছে, এই যে ফসফেট গ্রুপটা আছে, এই ফসফেট গ্রুপটাকে তুমি যেখানে পাবা, মনে করবা সেটা সালোক সংশ্লেষণের চেলাপেলা। আর শ্বসনের ক্ষেত্রে কিন্তু NADPH না, NADH। সো NADPH ছিল নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সেখান থেকে তুমি পি বাদ দিলে তুমি হচ্ছে যে ফসফেট বাদ দিয়ে দাও, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে NAD কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। সো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হয়। গ্লাইকোলাইসিসের পর আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। গ্লাইকোলাইসিস থেকে আমাদের যেটা তৈরি হয় নেক্সট, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। বা এটাকে আরেকটা নাম আছে পাইরুভিক অ্যাসিডের, পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিড এর জারণ, বা জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন। জারণের ইংরেজি কি? অক্সিডেশন। জারণের ইংরেজি কি? অক্সিডেশন। আচ্ছা, অ্যাসিডের কোয়ে সৃষ্টি, পাইরুভিক অ্যাসিডের জারণ বা অক্সিডেশন। দেখো, আমাদের পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি? পাইরুভিক অ্যাসিডের জারণ বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বলতেছে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত আমি দেখতে পেলাম CH3, এদিকে C ডাবল বন্ড O, এখান থেকে C ডাবল O H, C ডাবল O H। এটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা দুই অণু থাকবে। কয় অণু? দুই অণু পাইরুভিক অ্যাসিড থাকবে। এই দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হবে হচ্ছে দুই অণু অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি হবে? দুই অণু অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি হবে? দুই অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে। তো এই অ্যাসিটাইল কোয়ের মধ্যে আমাদের হচ্ছে যে নিচের অ্যাসিটাইল সি ডাবল বন্ড ও, এখানে একটা সালফার আসবে এবং কো এ আসবে, কো এ এনজাইম আসবে, একটা সালফার অবশ্যই লাগবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিটাইল কো এ। এটাকে কি বলি আমরা? অ্যাসিটাইল কো এ। তো তোমরা পরীক্ষায় চাইলে ভাইয়ার মধ্যে সংকেতও দিতে পারো, অথবা এভাবে লিখে দিতে পারো। তো দুই অণু হচ্ছে যে আমাদের কি? দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুই অণু অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়। অ্যাসিটাইল কোয়ে কিন্তু একটা সালফার যুক্ত যৌগ, অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়। এবং এখানে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাই। এখানে আমাদের হচ্ছে দুই অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়? দুই অণু। কারণ পাইরুভিক অ্যাসিড হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট, আর অ্যাসিটাইল কোয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি 2 কার্বন। সো এই যে একটা কার্বন কমলো, সেই কার্বনটা কি হিসাবে বের হবে? কার্বন ডাই অক্সাইড রূপে বের হবে। কি হিসাবে বের হবে? কার্বন ডাই অক্সাইড রূপে বের হবে। সেখান থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড বের হয়, দুই অণু কার্বন ডাই অক্সাইড বের হয়। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এইখানে
আমরা দেখতে পাচ্ছি যে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটেট কো এ তৈরি হয়। তো একটা কার্বন যে কমলো, সে একটা কার্বন কমার কারণে হচ্ছে যে এখানে এই কার্বনটা কার্বন ডাই অক্সাইড রূপে বের হয়। সেটা যেহেতু 2 অণু, এটাও 2 অণু, সো কার্বন ডাই অক্সাইডের 2 অণু হবে। এবং এখানে আমাদের হচ্ছে যে এই যে NAD আছে, এই NAD থেকে NADH প্লাস H প্লাস তৈরি হয়। সো NADH প্লাস H প্লাস তৈরি হয়। সো তাহলে আমাদের এই পুরো স্টেপে হচ্ছে যে তৈরি হয় কি কি, এখানে তৈরি হয় হচ্ছে, এখানে তৈরি হয় হচ্ছে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। প্রথম কথা তৈরি হয় 2 অণু অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ, কো এ এটা হচ্ছে কো এনজাইম এ। অ্যাসিটাইল কো এটা একটা এনজাইম। 2 অণু অ্যাসিটাইল কো এ, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে যে আমাদের 2 অণু NaDH2, NaDH প্লাস H প্লাস। আচ্ছা, একটা মজার বিষয় দেখো, তাহলে কিন্তু টিল নাও আমাদের অক্সিজেন কিন্তু লাগে নাই। টিল নাও অক্সিজেন কিন্তু আমাদের লাগে নাই। আমরা কার্বন ডাই অক্সাইডটা আরো তৈরি করতেছি, উল্টা অক্সিজেনটা টিল নাও আমাদের কিন্তু হচ্ছে যে প্রয়োজন হয় নি। আমরা কিন্তু এখনো অক্সিজেনের কোনো প্রয়োজন দেখতে পাইনি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা গ্লাইকোলাইসিস যে আছে, এই গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিসটা কোষের কোথায় হয়? গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে হয়, সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিসটা কোষের কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। এখানে বললে আরো ভালো, এই জায়গায় লিখলে আরো ভালো। তো এই গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়, সাইটোপ্লাজমে হয়, সাইটোপ্লাজমে হয়। আর বাকি সব স্টেপ, বাকি 2 থেকে 4, এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়া। সো গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয় বলে গ্লাইকোলাইসিসের আরেকটা নাম হচ্ছে সাইটোপ্লাজমিক শোষণ। গ্লাইকোলাইসিসের আরেকটা নাম হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন, যে এটা সাইটোপ্লাজমে হয়। এবং গ্লাইকোলাইসিস থেকে মনে রাখার মতো একটা কথা হচ্ছে, যেটা সবাত ও অবাত উভয় শোষণের প্রথম ধাপ, সবাত ও অবাত উভয় শোষণের প্রথম ধাপ, সবাত ও অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ, সবাত ও অবাত উভয় শ্বসনের হচ্ছে আমাদের কি প্রথম ধাপ, সবাত ও অবাত উভয় শোষণের কি প্রথম ধাপ হচ্ছে আমাদের কি এই সাইটোপ্লাজমিক শোষণ। ঠিক আছে। আর অ্যাসিটেল কোএসিস ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেলের আরেকটা নাম লিখে রাখো সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের আরেকটা নাম লিখে রাখো সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের আরেকটা নাম লিখে রাখো সাইট্রিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের একটা নাম লিখে রাখো কি? সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের একটা নাম লিখে রাখো কি? সাইট্রিক অ্যাসিড চক্র। আচ্ছা, এখন দেখো যে আমরা যে জায়গাটা নেক্সট যাব, তাহলে এটা বুঝতে পারছি অ্যাসিটেল কোয়ে। দেখো তো ভাইয়া যেভাবে দেখাইলাম, একটু ভিন্নভাবে দেখাইলাম ভাইয়া, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? উভমুখী চিহ্ন দিয়েছি কারণ এই বিক্রিয়াটা উভমুখী, উভয় দিকে যেতে পারে বিক্রিয়াটা, তাই উভমুখী চিহ্ন দেওয়া। কোথায় বইয়ে 4 অণু এটিপি দেওয়া? 4 অণু এটিপি 2 অণু খরচ হয়ে যায়। আচ্ছা, এই জায়গায় তোমাদের বইয়ে 4 এটিপি দেওয়া আছে, 4 এটিপি দেওয়া আছে। তুমি হচ্ছে যে এভাবে লিখতে পারো, যদি বইটা ফলো করতে চাও, যে 4 এটিপি এভাবে লিখতে পারো, 4 অণু এটিপি মাইনাস হচ্ছে যে 2 অণু এটিপি আমাদের হচ্ছে যে ইজ ইকুয়াল টু 2 এটিপি, 2 এটিপি এভাবে লিখলে তাহলে তোমার বইয়ের ভাষা অক্ষুণ্ণ রইল। যে 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি হচ্ছে যে বাদ দিয়ে দিলাম, তো আমাদের হচ্ছে যে 2 এটিপি থাকে। ভাইয়া সবাত শোষণে তো অক্সিজেন লাগে, যেহেতু গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না, তাই এটা অবাত শোষণ হবে না। গ্লাইকোলাইসিসে অক্সিজেন দরকার হয় না। গ্লাইকোলাইসিস বলো, ক্রেবস চক্র বলো, ইলেকট্রন আমাদের হচ্ছে যে অ্যাসিডের কোয়ে সৃষ্টি বলো, কোথাও তো লাগতেছে না অক্সিজেন। কিন্তু গ্লাইকোলাইসিস চক্রটা আমাদের অবাত শোষণে হয়। এইটা বুঝছো কিনা? অ্যাসিডের কোয়ে সৃষ্টির এই জায়গাটা, এই জায়গাটা যে ভাইয়া দেখাইলাম একটু ডিফারেন্ট ভাবে সংকেত সহ, এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু জানো। এই জায়গাটা কি?
কঠিন লাগছে কি না? আচ্ছা দেখো, এরপরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র, ক্রেবস চক্র এটা স্যার হ্যান্স ক্রেবস আবিষ্কার করছে। ক্রেবস চক্র, তো ক্রেবস চক্রটা হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটা জিনিস থাকে যার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি থাকে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমাদের হচ্ছে একটা অ্যাসিড থাকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বলতো এটা কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ এবং এটা কয় কার্বন বিশিষ্ট? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিদ্যমান একটা উপাদান। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে যে আমাদের কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা আমাদের হচ্ছে যে কি বলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা আমাদের হচ্ছে যে কয় কার্বন বিশিষ্ট? কার? সি4 উদ্ভিদ, সি4 উদ্ভিদ, এবং এটা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে আমাদের হচ্ছে এই অ্যাসিটাইল কোএ যুক্ত হয়। কে যুক্ত হয়? অ্যাসিটাইল কোএ। কে যুক্ত হয়? অ্যাসিটাইল কোএ। কে যুক্ত হয়? অ্যাসিটাইল কোএ যুক্ত হয়। অ্যাসিটাইল কোএ যুক্ত হয়, যেটা 2 কার্বন বিশিষ্ট। তাহলে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ, এই দুইটা মিলে কি তৈরি হবে বলতো? 4 আর 2 মিলে কত হয়? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ, 4 আর 2 মিলে কি তৈরি হয়? 6। 4 আর 2 মিলে কি তৈরি হয়? 6 তৈরি হয়। এই যে 6 কার্বন বিশিষ্ট আমাদের যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট। আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তাহলে এটা 6 কার্বন, এটা 4 কার্বন। সো এটাকে যেহেতু আমি একটা চক্র বলছি, দ্যাট মিনস হচ্ছে এই সাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। অনেকগুলা ধাপ থাকবে এই জায়গায়, অনেকগুলা ধাপ থাকবে। এগুলা বড় হইলে তোমরা শিখবা। 9-10 এ তো দিলই না, আমাদের সময় 9-10 এগুলো ছিল, তোমাদের সময় তো 9-10 এটা দেয় নাই। সেখানে অনেকগুলা ধাপের মাধ্যমে সাইট্রিক অ্যাসিড থেকে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তো এখানে আমাদের তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি অ্যাসিটাইল কোয়ে দিছি কয় অণু? অ্যাসিটাইল কোয়ে দিছি হচ্ছে আমি এই জায়গায় 1 অণু, 1 অণু। অ্যাসিটাইল কোয়ে কয় অণু দিছি? অ্যাসিটাইল কোয়ে দিছি হচ্ছে আমি এখানে 1 অণু। অ্যাসিটাইল কোয়ে কয় অণু দিছি? 1 অণু দিছি। আমাকে তাইলে বলো যে এই সাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় আমাদের 6 কার্বন থেকে যেহেতু 4 কার্বন তৈরি হয়েছে, তার মানে এখানে 2 কার্বন কমছে। তাহলে কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে? কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে? কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে? কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে বলো তো? কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়? কয় অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হবে? 4 থেকে, আমাদের 6 থেকে আমাদের হচ্ছে 4। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত, 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। একই সাথে এই পুরো স্টেপে, এই পুরো স্টেপে আমাদের হচ্ছে এই পুরো জায়গার মধ্যে আমাদের হচ্ছে 3 অণু NaDH2 নির্গত হয়। 3 অণু NaDH প্লাস H প্লাস নির্গত হয়। ঠিক আছে? তো তোমাদের বই স্টেপ গুলা নাই, ইন্টারে গেলে আমরা স্টেপ গুলা দেখবো। এখন জাস্ট মনেই রাখতে হবে যে 3 অণু NaDH2 নির্গত হয়। তোমরা 9 এর বা 10 এর বাচ্চা হলে পুরো স্টেপ গুলা সব লিখে দেখায় বুঝাইতাম। আর হচ্ছে যে 3 অণু NaDH2, 1 অণু FADH2, 1 অণু FADH প্লাস H প্লাস নির্গত হয়। আর হচ্ছে সাথে আমাদের 1 অণু জিটিপি বা এটিপি নির্গত হয়। জিটিপি বা এটিপি নির্গত হয়। দেখো তো এই পুরো চক্রটাকে বলা হয় হচ্ছে ক্রেবস চক্র। এই চক্রটাকে কি বলি আমরা? ক্রেবস চক্র, বা প্রথম উৎপাদিত পদার্থ সাইট্রিক অ্যাসিড বলে এটাকে বলি হচ্ছে আমরা সাইট্রিক অ্যাসিড চক্র। আরেকটা নাম দেখবা মাঝে মাঝে ইউজ করে ফেলে কোথাও কোথায়, এই সাইট্রিক অ্যাসিডের 3টা কার্বক্সিলিক অ্যাসিড আছে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, বা এটাকে শর্ট ফর্মে আমরা বলতে পারি টিসিএ চক্র। টিসিএ চক্র, ঠিক আছে?
এটা লেখো পরীক্ষার হলে। এইভাবে চাইলে তুমি দিতে পারো। এই ক্রেবস চক্র নিয়ে কথা বললে ঠিক ভাইয়া যেভাবে লিখছি এইভাবে চাইলে তুমি লিখতে পারো, মনে হয় না কেউ কাটবে। জিটিপি ফুল ফর্ম হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, আর এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো দেখা গেছে প্রাণী কোষে অনেক সময় জিটিপি তৈরি হয়, ওইগুলো আবার এটিপি তে কনভার্ট হয়ে যায়। জিটিপি আর এটিপি একই জিনিস, কোনো পার্থক্যই বাস্তবতে তাদের মধ্যে নাই, কোনো পার্থক্যই বাস্তবে তাদের মধ্যে নাই। তাহলে দেখো যে এখনো অ্যাসিটাইল কোয়ে থেকে জিটিপির ফুল ফর্ম কি? জিটিপির ফুল ফর্ম হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। গুয়ানোসিন কি? গুয়ানোসিন ট্রাইফসফেট হচ্ছে আমাদের জিটিপি। তাহলে দেখো তো বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা। একটু এক্সট্রা অ্যাড অন নলেজ তোমাকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়াতে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থাকে, যার সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এই 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড থেকে অনেকগুলো ধাপের মাধ্যমে আমাদের 4 কার্বন বিশিষ্ট আবার অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। সেটা পুরো একটা চক্র কমপ্লিট করবে, এজন্য এটাকে বলে ক্রেবস চক্র। প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড, সেজন্য সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট, এজন্য এটাকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেল বলা হয়। এখান থেকে আমাদের হচ্ছে যে 2 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, 3 অণু NADH2 নির্গত হয়, 1 অণু FADH2 নির্গত হয়, 1 অণু জিটিপি বা এটিপি নির্গত হয়। এটা 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে। তাহলে আমাকে একটু তুমি এখনই বলো যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি নির্গত হবে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি নির্গত হবে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের হচ্ছে যে তৈরি হবে কি কি? 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে হচ্ছে আমাদের 4 অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে আমাদের। তারপর 3 দুগুণা 6, 6 অণু NADH2 তৈরি হচ্ছে, NADH প্লাস H প্লাস। তারপর হচ্ছে আমাদের 2 অণু FADH প্লাস A প্লাস, FADH প্লাস H প্লাস। আর হচ্ছে যে আমাদের কি তৈরি হবে? 2 অণু সাথে এটিপি বা জিটিপি, যেটাই বলো কোনো সমস্যা নাই। এটা ক্রেবস চক্রে তৈরি হয়। Okay. দেখো যেটা হচ্ছে ধাপ 4, ধাপ 4 এর কথাটা এখানে একটু বলবো। সেই ধাপ 4 হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ধাপ 4, ধাপ 4 হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা এটাকে বলি হচ্ছে আমরা ইটিএস। এটা আমাদের হচ্ছে 4th স্টেপ। এখানে আমাদের এই NADH2, FADH2 এগুলা থেকে এটিপি তৈরি হয়। NADH2, FADH2 থেকে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমাদের হচ্ছে যে এই NADH প্লাস H প্লাস, তারপর হচ্ছে FADH প্লাস H প্লাস। কারণ আলটিমেটলি আমাদের শক্তি হচ্ছে এটিপি। এটিপি ছাড়া তো আমরা চলতে পারবো না, তো আমাকে এটিপি তৈরি করতে হবে। থেকে এটিপি তৈরি হয় এই ধাপে থেকে, এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয় এই ধাপে, এটিপি তৈরি হয় কি? এই ধাপে। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের এই NADH2, FADH2 এদের থেকে এটিপি তৈরি হয় কোন ধাপে? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই ধাপে। এবং হচ্ছে যে এই ধাপেই, এই ধাপেই আমাদের হচ্ছে অক্সিজেন প্রয়োজন হয়। আমাদের এই ধাপে অক্সিজেন প্রয়োজন হয় আমাদের হচ্ছে কি? ইলেকট্রন গ্রহণ করার জন্য প্রয়োজন হয়, প্রয়োজন হয়, প্রয়োজন হয়। এই ধাপের শেষে, এই ধাপের শেষে, এই ধাপের শেষে আমাদের হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অনেকগুলা কমপ্লেক্স থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স 4 থেকে, কমপ্লেক্স 4 থেকে, কমপ্লেক্স 4 এটা মাথায় ঢুকায় ফেলো। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন, 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 ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন। এবং এবং
এইচ প্লাস এর সাথে মিলে এইচ প্লাস এর সাথে মিলে পানি তৈরি করে, এইচ প্লাস এর সাথে মিলে পানি তৈরি করে, পানি তৈরি করে, পানি তৈরি করে, পানি তৈরি করে। তো এই যে সবাত শোষণে অক্সিজেনের কোথায় প্রয়োজন হয় সেটা আমরা হচ্ছে যে এইখানে কিন্তু কুটুস করে আমরা দেখে ফেললাম, এখানে কিন্তু আমরা কি করলাম, কুটুস করে দেখে ফেললাম। So, এটা লাগবেই লাগবে পরীক্ষার মধ্যে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে 100% ইম্পর্টেন্ট জিনিস। এটা পরীক্ষার মধ্যে দেখবা পটাশ করে দিয়ে দিছে। আমাদের কোথায় ইলেকট্রন প্রয়োজন হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই দিলাম যে কমপ্লেক্স ফোর, কমপ্লেক্স ফোরতে আমাদের হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করার কাজটা অক্সিজেন করে, করে হচ্ছে যে এই এইচ প্লাস এর সাথে মিলে পানি তৈরি করে ফেলে। এই জায়গাটা খুবই 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 ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে এই কথাটা নাই। লেখা হয়েছে, লেখো তাহলে কমপ্লেক্স ফোর শব্দটা মনে রাখবা, কি কমপ্লেক্স ফোর, এই কমপ্লেক্স ফোর শব্দটা মনে রাখবা। ওকে, আসো এখন দেখো যে আমরা হচ্ছে যে প্রশ্নটা তোমার পরীক্ষায় খতে আসতে পারে, যে হচ্ছে অক্সিজেন ছাড়া, অক্সিজেন ছাড়া কেন সবাত শোষণ হয় না, অক্সিজেন ছাড়া কেন সবাত শোষণ হয় না, এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসতে পারে। অক্সিজেন ছাড়া কেন সবাত শোষণ হয় না খতে আসতে পারে। উত্তর হচ্ছে যে আমাদের এই সবাত শোষণের, সবাত শোষণের, সবাত শোষণের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনের প্রয়োজন হয় আমাদের কোথায়, অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয় কমপ্লেক্স ফোর থেকে, অক্সিজেনের প্রয়োজন হয় কমপ্লেক্স ফোর থেকে, কমপ্লেক্স ফোর থেকে, কমপ্লেক্স ফোর থেকে ইলেকট্রন, কমপ্লেক্স ফোর থেকে সবাত শোষণে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেন প্রয়োজন হয় কমপ্লেক্স ফোর থেকে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করার জন্য, 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 ইলেকট্রন গ্রহণ করার জন্য অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যাবে, আমাদের অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে যায়, ফলে আমাদের হচ্ছে ক্রেবস চক্র বন্ধ হয়ে যায়, ক্রেবস চক্র বন্ধ হয়ে, ক্রেবস চক্র বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ফলশ্রুতিতে ক্রেবস চক্র বন্ধ হয়ে যায়, ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে আমাদের হচ্ছে গ্লাইকোলাইসিসও বন্ধ হয়ে, গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে পুরো সবাত শোষণ বন্ধ হয়ে, পুরো সবাত শোষণই বন্ধ হয়ে যায়, পুরো সবাত শোষণই হচ্ছে আমাদের বন্ধ হয়ে যায় পুরো। আর 20 মিনিট সবাত শোষণ বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে আমাদের অক্সিজেন সবাত শোষণ বন্ধ হয়ে যায়, অক্সিজেনের অভাবে সবাত শোষণ হয় না কেন, এবং হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখবা, অক্সিজেনের অভাবে আমাদের প্রথম, অক্সিজেনের অভাবে প্রথম আমাদের স্নায়ু টিস্যু মারা যায়, অভাবে প্রথম স্নায়ু টিস্যু মারা যায়, অক্সিজেনের অভাবে প্রথম কি হয়, স্নায়ু টিস্যু মারা যায়, অক্সিজেনের অভাবে প্রথম স্নায়ু টিস্যু কি হয়, মারা যায়, ঠিক আছে। আমাদের অক্সিজেনের অভাব হলে প্রথম মারা যায় যেটা হচ্ছে স্নায়ু টিস্যু। অ্যাসিডের কোয়ের সময় পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়াতে ঢুকতে অক্সিজেন লাগে, তাই অক্সিজেন ছাড়া সবাত শোষণ হয়, এটা না, ওইখানে কোনো অক্সিজেন লাগে না, কেন কইছে যে এখানে অক্সিজেন লাগে, ওই জায়গায় কোনো অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, অক্সিজেন লাগে কোথায়, শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, অক্সিজেন লাগে কোথায়, শুধুমাত্র, সরেও না সারা একটু 20টা মিনিট এইভাবে রাখলাম, এখানে কোনো কাজ আছে?
অক্সিজেনের অভাবে কি হয়, প্রথম স্নায়ু টিস্যু বা আমাদের যে নার্ভ টিস্যু, ব্রেনের টিস্যু, সেটা কিন্তু মারা যায়, নার্ভ টিস্যু মারা যায়। আচ্ছা, অক্সিজেন ছাড়া আমাদের সবাত শোষণ হয় না, কিন্তু অবাত শোষণে গ্লাইকোলাইসিসটা কিভাবে হয়? দেখো, গ্লাইকোলাইসিস হইতে তো আমাদের কিসের প্রয়োজন নেই? গ্লাইকোলাইসিস হইতে তো অক্সিজেনের প্রয়োজন নেই। সো অক্সিজেনের অনুপস্থিতিতেও গ্লাইকোলাইসিস হয়ে গেছে। গ্লাইকোলাইসিস হওয়ার পর সেই যে পাইরুভিক অ্যাসিড, সেটাকে যদি তুমি অ্যাসিটাইল কোয়ে, তারপর তুমি যাও হচ্ছে যে ক্রেব সাইকেলে যাওয়ার পর তো তুমি আটকে যাবে, কারণ অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না হলে জিনিসগুলো জমতে থাকবে, ক্রেবস চক্র হবে না। ক্রেবস চক্র না হলে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হবে না, গ্লাইকোলাইসিস হবে না। কিন্তু অবাধ শোষণে হয় কি, গ্লাইকোলাইসিস ঘটার পরে সেই যে উৎপাদ পাইরুভিক অ্যাসিডটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেয়। ভিন্ন খাতে প্রবাহিত করে দেওয়ার জন্য আর সমস্যা হয় না। ঠিক আছে, এখন দেখো যে আমরা যে জায়গাটায় যাব, যেটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে শক্তি উৎপাদনের চার্ট। শক্তি উৎপাদনের চার্ট, শক্তি উৎপাদনের চার্ট, যে কিভাবে কতটুকু শক্তি উৎপন্ন হয়, যে শক্তি উৎপাদনের চার্ট, এটা পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি আসবেই আসবে। শক্তি উৎপাদনের চার্ট, শক্তি উৎপাদনের ছক, শক্তি উৎপাদনের ছক। দেখো, খেয়াল করে দেখে আমাদের হচ্ছে যে কি কি স্টেপ রয়েছে। এক নম্বর আছে গ্লাইকোলাইসিস, এক নম্বরে আছে কি গ্লাইকোলাইসিস। দুই নম্বরে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তারপরে আসি হচ্ছে যে আমাদের এই ক্রেবস চক্র। এবার আসি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এপাশে হচ্ছে মোট শক্তি। ভাইয়া যেভাবে লিখতেছি এভাবেই লেখো পরীক্ষার হলে, ঠিক আছে? মোট শক্তি এভাবেই লেখো, বা বইয়ের মতো লিখতে পারো। তোমাদের বইয়ে তো আসলে টিচাররা বইটা ফলো করতে বেশি পছন্দ করে, বইয়ের মতো লিখতে পারো। আমি তোমাকে পুরো কনসেপ্টটা বুঝাই দিই আগে। দেখো, আমাদের এই যে গ্লাইকোলাইসিস, আমি কার্বন ডাই অক্সাইডের হিসাবে পরে আসি। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে খেয়াল করো, গ্লাইকোলাইসিসে আমাদের হচ্ছে যে টোটাল 4 অণু তৈরি হয়েছিল, এর মধ্যে 2 অণু খরচ হয়ে গেছে, 2 অণু টিকে আছে। 4 অণু খরচ হয়েছিল, 2 অণু না, তোমাদের বইয়ের মতোই লিখে রাখ, তোমাদের বইয়ে জানলে আছে মনে থাকুন। গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে শ্বসনের পর্যায়ে উৎপাদিত বস্তু, তোমাদের বইয়ের মতো লেখা, নাহলে তোমাদের স্যাররা কেটে দিবে। আচ্ছা, আসো, তোমাদের বইয়ে লিখছে শ্বসনের পর্যায়ে, তোমাদের বইয়ে দিছে হচ্ছে শ্বসনের পর্যায়, শ্বসনের পর্যায়। তারপর নাম দিছে হচ্ছে যে উৎপাদিত বস্তু, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু, উৎপাদিত বস্তু, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু, ব্যয়িত বস্তু, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু। আরেকটা হচ্ছে যে আমাদের এই নিট উৎপাদন, 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 নিট উৎপাদন। এখন দেখো যে আমাদের এই যে এখানে শ্বসনের পর্যায়ের মধ্যে প্রথমেই আসে গ্লাইকোলাইসিস। শ্বসনের পর্যায়ের মধ্যে প্রথমেই কি আসে যায়? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসে উৎপাদিত বস্তু হচ্ছে, গ্লাইকোলাইসিস উৎপাদিত বস্তু হচ্ছে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADPH2, NADH2, 2 অণু ATP। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু আমাদের হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। আমাদের হচ্ছে যে 2 অণু ATP, 2 অণু ATP, আর হচ্ছে 2 অণু NADH2, NADH প্লাস H প্লাস। আমি খালি এটা 2 অণু লিখতেছি, এটা 2 অণু না, এটা হবে 4 অণু। এটা কয় অণু হবে? এটা হবে, হ্যাঁ তারেক, হ্যাঁ বল। আব্বু পাঠাই দিছে তো, আব্বুর সাথে একটু কথা বলতো, পাঠাই দিছে আর 1 ঘন্টা আগে মনে হয়। 11:30 তো ছুটি হয়, 11:30 দিকে গিয়ে চলে গেল। খোঁজ নেই একটু কোথায় আছে, আব্বুর থেকে কথা বল। তাহলে এখানে আমাদের ব্যয় হয় কত? ব্যয় হয় হচ্ছে, জিনিসটা সুন্দরভাবে দেয় নেই, জিনিসটা সুন্দরভাবে দেয় নেই এখানে। তো ব্যয় হয় কয় অণু? ব্যয় জাস্ট এই জায়গায় হয়ে যায় আমাদের 2 অণু এটিপি, যাক দিচ্ছে তোমাদের বই। ব্যয় হয় কত? 2 অণু এটিপি হচ্ছে আমাদের ব্যয় হয়, 2 অণু এটিপি ব্যয় হয়। ব্যয় হয় কয় অণু? ব্যয় হয় হচ্ছে আমাদের 2 অণু এটিপি ব্যয় হয়।
2 ইউনিট এটিপি ব্যয় হইলে নিট উৎপাদন হচ্ছে যে আমাদের কত, নিট উৎপাদন হচ্ছে এই 2 এটিপি ইনটু হচ্ছে যে আমাদের এই প্রতি NADH2 থেকে তোমাদের বইয়ে বলছে একটা NADH2 থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে 3টা এটিপি পাওয়া যায়। তো এই যে ধরো একটা NADH2 1 NADH প্লাস H প্লাস, এটা থেকে আমরা হচ্ছে 3 এটিপি পাই। কিন্তু এটা বড় হইলে দেখবা গ্লাইকোলাইসিসে 3 এর জায়গায় 2 পাওয়া যায়। তোমরা যখন ইন্টার উঠবা তখন দেখবা 38 এটিপি হয়ে গেছে 36 এটিপি। আর হচ্ছে এখানে এক FADH প্লাস H প্লাস, এটা থেকে পাওয়া যায় কত এটিপি, এখান থেকে পাওয়া যায় হচ্ছে 2 এটিপি পাওয়া যায়। তো এবং এটা কোথায় হবে এই পরিবর্তনটা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই পরিবর্তনটা ঘটবে। তাহলে 2 এটিপি আর 2 অণু NADH2 থেকে তোমাদের ছোট বইয়ে যেহেতু বলা 3ই মনে রাখো, বাট বড় হইলে মনে রাখবে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। 6 এটিপি আমাদের এখান থেকে। তারপর হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি যে আছে, এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির মধ্যে আমরা কি কি জিনিস তৈরি করতে পারলাম। এখানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আমরা খুব সুন্দর করে দেখাইছি 2 অণু কার্বন ডাই অক্সাইড। 2 অণু কি, 2 অণু আমাদের হচ্ছে NADH প্লাস H প্লাস তৈরি হয়। এখানে ব্যয়িত বস্তু হচ্ছে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড যে আমাদের উপরে ছিল, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড খরচ করেই তো আমরা হচ্ছে যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে পেয়েছি। এবং এখানে আমাদের নিট তৈরিটার মধ্যে 2 অণু কার্বন ডাই অক্সাইড থাকবে, 2 অণু কার্বন ডাই অক্সাইড থাকবে, আর প্রতি অণু NADH2 থেকে 3টা এটিপি পাওয়া গেলে এখান থেকে পাওয়া যাবে 6টা এটিপি পাওয়া যাবে। কয়টা এটিপি পাওয়া যাবে, 6টা এটিপি পাওয়া যাবে। তারপর আসে যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রে আমাদের হচ্ছে ক্রেবস চক্রে আমরা পাবো হচ্ছে 4 অণু কার্বন ডাই অক্সাইড, ক্রেবস চক্রে পাবো হচ্ছে 4 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। 6 অণু হচ্ছে আমরা পাচ্ছি NADH প্লাস H প্লাস পাচ্ছি। 2 অণু পাচ্ছি হচ্ছে আমরা FADH প্লাস H প্লাস পাচ্ছি। আর হচ্ছে সাথে পাচ্ছি আমরা 2 অণু GTP, 2 অণু GTP পাচ্ছি। এবং এখানে খরচ হচ্ছে আমাদের 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে খরচ হচ্ছে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে খরচ হচ্ছে। আর আমরা হচ্ছে এখানে নিট উৎপাদন বললে আমাদের নিট উৎপাদন হচ্ছে, তাইলে পাচ্ছি আমরা কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা কার্বন ডাই অক্সাইডের মতোই থাকবে, তার মধ্যে তো কোনো ভেজাল নেই। কার্বন ডাই অক্সাইড কিসের মতো থাকবে, কার্বন ডাই অক্সাইডটা থাকবে কার্বন ডাই অক্সাইডের মতো। সো 4 অণু 4 কার্বন ডাই অক্সাইড, তারপর 6 ইন্টু 3, 6 ইন্টু 3 দ্যাট মিনস 18 এটিপি আসবে এই জায়গায়। তারপর 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4 এটিপি পাবে। আর 1 জিটিপি থেকে আমাদের 1 এটিপি, তাহলে হচ্ছে 2 ইন্টু 1 হচ্ছে 2 এটিপি, জিটিপি আর এটিপি সেম। এই হয়েছে পুরা খেলা। এই ছকটা একদম সুন্দর মতো হচ্ছে দিতে হবে। পরীক্ষায় এইভাবেই আসবে, ভিন্ন ভাবে কিন্তু আসবে না। পরীক্ষায় এইটাই আসবে এবং এইটাই লিখতে হবে। ভিন্ন কিছু লিখলে তোমাদের স্যাররা বুঝবে না, পরে দেখা যাবে হুদাহুদি তোমার কাইটা দিছে, বাসায় এসে তুমি কান্নাকাটি করতেছো, পারতেছি না কিছু, কি হলো আবার, কি হবে। পারবো এটা, এইটা কিন্তু তোমার পরীক্ষায় গ বা ঘতে 100% আসবে। মানে এই চ্যাপ্টার থেকে কিছু যদি দেয়, এই জিনিসটা শক্তি উৎপাদনের ছকটা গ বা ঘতে দিবে। পারবো আমরা, না পারার তো কোনো কারণ নেই, আশা করি পারবো। ওকে, এবার দেখো আমাদের হচ্ছে যে নেক্সট কথা হচ্ছে অবাধ শোষণ। অবাধ শোষণে আমাদের কি হয়, অবাধ শোষণের মধ্যে আমাদের হচ্ছে প্রথম ধাপ হচ্ছে এই যে গ্লুকোজ, এই যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ থেকে আমাদের হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি। গ্লুকোজ থেকে কি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এইটা আমাদের হচ্ছে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি, এটাকে বলি গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস এখানেও হবে এবং এখানেও আমাদের 2 এটিপি আর 2 NADH প্লাস H প্লাস আলটিমেটলি থাকে। 4 এটিপি তৈরি হয়, 2টা খরচ হয়। এখন এই পাইরুভিক অ্যাসিডটার আমাদের হচ্ছে থেকে 2টা জিনিস তৈরি হতে পারে।
পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের দুইটা জিনিস তৈরি হতে পারে, একটা হচ্ছে ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড। ইথানলের সংকেত আমরা জানি C2H5OH, ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড। আরেকটা জিনিস তৈরি হতে পারে ল্যাকটিক অ্যাসিড। আরেকটা জিনিস কি তৈরি হতে পারে? ল্যাকটিক অ্যাসিড। আরেকটা জিনিস কি তৈরি হতে পারে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। তো ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড, আরেকটা হচ্ছে তৈরি হতে পারে হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। আরেকটা কি জিনিস তৈরি হতে পারে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। তো এই যে আমাদের হচ্ছে যে দুইটা উপাদান তৈরি হতে পারে পাইরুভিক অ্যাসিডের হচ্ছে যে জারণে অসম্পূর্ণ, তাহলে এটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। কিসের অসম্পূর্ণ জারণ ঘটে? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা যদি তোমার একটু বলি, একটু যদি মাথায় রাখতে চাও, চাইলে চাইতে পারো, যে হচ্ছে তোমার ইচ্ছা, যে তিনটা কার্বন আছে, একটার মধ্যে COOH, একটার মধ্যে COOH, একটার মধ্যে OH, আর একটার মধ্যে কি আছে? আরেকটার মধ্যে আছে তোমার হচ্ছে CH3, এটার মধ্যে OH, এটার মধ্যে হচ্ছে OH থাকলে আরেকটার সাথে H থাকবে, আরেকটার মধ্যে হচ্ছে আমাদের CH3। তো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। হয় ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর আরেকটা হয় নিলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আমাদের প্রাণীদের পেশি কোষে তৈরি হয়। যেমন আমাদের পেশিতে যদি কখনো অক্সিজেনের সংকট হয়, তখন হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের কোথায় তৈরি হয়? ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড হচ্ছে যে আমাদের কি বলে এটা, নিম্ন শ্রেণীর জীব ব্যাকটেরিয়া ইস্টের মধ্যে ঘটে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইস্টে ঘটে। ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ইস্ট, এদের মধ্যে ঘটে। ব্যাকটেরিয়া ইস্টে ঘটে, ঠিক আছে। এবং এই যে পাইরুভিক অ্যাসিড থেকে এই দুইটা জিনিস তৈরির সময় আমাদের 2Na, যেটাই তৈরি হোক সেখানে 2NADH প্লাস H প্লাস আমাদের হচ্ছে ব্যবহার হয়ে যায়, ব্যবহার হয়। 2NADH প্লাস H প্লাস কি হয়ে যায়? ব্যবহার হয়ে যায়। 2NADH প্লাস H প্লাসটা কি হয়ে যায়? ব্যবহার হয়ে যায়। তাহলে অবাধ শোষণে আমাদের হচ্ছে যে আলটিমেটলি থাকে কি? আলটিমেটলি থাকে 2 ATP। অবাধ শোষণে হচ্ছে আমাদের 2 ATP তৈরি হয়। কয় এটিপি তৈরি হয়? 2 ATP তৈরি হয়। অবাধ শোষণে কয়টা এটিপি তৈরি হয়? 2টা এটিপি তৈরি হয়। এর বেশি এটিপি অবাধ শোষণে থাকে না, আমাদের ব্যবহার হয়ে যায়। 2 এটিপি থাকে। তো অবাধ শোষণের জায়গাটা কি ক্লিয়ার কিনা দেখো তো? অবাধ শোষণের জায়গাটা কি ক্লিয়ার কিনা বলো তো আমাকে? অবাধ শোষণের জায়গাটা আশা করি ক্লিয়ার। এবং এখানে যেহেতু অক্সিজেন নাই, তাই অক্সিডেটিভ ফসফোরাইলেশনও এই জায়গায় ঘটে না। এখন দেখো যে আমাদের তাহলে আলটিমেটলি 2 এটিপি পাওয়া যায়। শ্বসনের প্রভাবকের মধ্যে আমাদের দেখো শ্বসনের প্রভাবকের মধ্যে আমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ। শ্বসনের প্রভাবকের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক। শ্বসনের প্রভাবকের মধ্যে 1 নম্বর বিষয় কি? বাহ্যিক প্রভাবক। শ্বসনের প্রভাবকের মধ্যে 1 নম্বরে কি? বাহ্যিক প্রভাবক। এই যে বাহ্যিক প্রভাবক আছে, তাপমাত্রা 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা। অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড। আমাদের কি কি লাগবে? 5টা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তাপমাত্রা লাগবে। 2 নম্বর দরকার হবে হচ্ছে যে আমাদের জন্য অক্সিজেন। 3 নম্বর দরকার হবে হচ্ছে যে আমাদের পানি, কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 5 নম্বর হচ্ছে আলো, ঠিক আছে। আলো এই কয়টা জিনিস হচ্ছে আমাদের বাহ্যিক প্রভাবক। তো তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা। 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের অত্যানুকূল তাপমাত্রা। যে তাপমাত্রায় হচ্ছে যে আমাদের সালোক শ্বসনটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি হবে। অক্সিজেনের সাথে সবাত শোষণের পরিমাণটা কেমন হবে? সমানুপাতিক। অক্সিজেনের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক বলে দিছি মানে কি? অক্সিজেন বাড়লে বাড়বে, কমলে কমবে। অক্সিজেন বাড়লে বাড়বে, অক্সিজেন কমলে কমবে। পানি হচ্ছে পরিমিত পানি, শ্বসন ক্রিয়া স্বাভাবিক রাখে। তো আমাদের হচ্ছে পানিটা লাগবে হচ্ছে পরিমিত পানি দরকার। বেশি হবে, কম হবে, দুইটাই কি করবে? ভেজাল করবে। কার্বন ডাই অক্সাইডের সাথে সম্পর্কটা অবশ্যই কি? ব্যস্তানুপাতিক। কার্বন ডাই অক্সাইডের জন্য সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। কার্বন ডাই অক্সাইডের সাথে সম্পর্কটা লিখে দিলাম ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাড়লে শ্বসন হার কমবে, কার্বন ডাই অক্সাইড কমলে শ্বসন হার বাড়বে। আলোর ক্ষেত্রে মনে রাখবা যে দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে,
পত্ররন্ধ্র খোলা থাকে তাই শ্বসন বেশি হয়, খোলা থাকে তাই শ্বসন বেশি হয়, তাই শ্বসন বেশি হয়। শ্বসনের সাথে সেইভাবে হচ্ছে যে আমাদের সম্পর্ক নাই, শ্বসন বেশি হয়। তাহলে এই হচ্ছে বাহ্যিক প্রভাবক গুলা। Okay. অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি কি নাম আছে আমাদের? অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আমাদের প্রশ্নের নাম আছে কি কি? একটা হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য উৎসেচক, কোষের বয়স, খাদ্যদ্রব্য উৎসেচক, কোষের বয়স, তারপরে আছে হচ্ছে আমাদের অজৈব লবণ। ভাববো, আচ্ছা ওকে। কালকে রাতে ইয়া দেওয়ায় আবু সকাল 8টা বাজে উঠে গিয়া ভালো রেডি করে দিচ্ছে, কারণ আজকে দিলে তো আমার কিছু মানুষ দেখতে পারবে না, এলে তো আবার বৃহস্পতি শুক্র পড়ে যাচ্ছে না, শুক্র শনি পড়ে যাচ্ছে না। আচ্ছা দেখো, খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য হচ্ছে যে আমাদের সমানুপাতিক, খাদ্যদ্রব্যের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক সমানুপাতিক, উৎসেচকের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যে বাড়লে বাড়বে কমলে কমবে, উৎসেচক সমানুপাতিক। কোষের বয়সের এই জায়গাটা একটু অ্যাটিপিক্যাল, আমরা সালোক সংশ্লেষণ পড়ছি মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়। তো এখানে আমাদের কোষের বয়সের ক্ষেত্রে বয়স্ক পাতায় প্রোটোপ্লাজম, পাতার কোষে, বয়স্ক পাতার কোষে প্রোটোপ্লাজমটা বেশি হয়, প্রোটোপ্লাজম বেশি, তাই সালোক সংশ্লেষণও বেশি হয়, তাই শ্বসন হার বেশি, শ্বসন হার বেশি, তাই শ্বসন হার কি? শ্বসন হার হচ্ছে বেশি। তারপর হচ্ছে অজৈব লবণ, অজৈব লবণের ক্ষেত্রে খেয়াল করো যে হচ্ছে যে কোনো লবণ শোষণ করতে ব্যাহত করলেও কোষ সুষ্ঠু স্বাভাবিক কাজে, অজৈব লবণ থাকলে ভালো, থাকলে ভালো। আর কোষ মধ্যস্থ পানির ক্ষেত্রে মনে রাখবা যে এই কোষের পানি ছাড়া এনজাইম কাজ করতে পারে না, পানি ছাড়া এনজাইম কাজ করে না, পানি ছাড়া এনজাইম কাজ করে না, পানি ছাড়া এনজাইম এনজাইম কাজ করে না, এনজাইম কাজ করে না, ফলে শ্বসন হার ব্যাহত হয়, করে না ফলে শ্বসন হার ব্যাহত হয়। শেষ তো, অধ্যায় শেষ না? শ্বসনের গুরুত্ব আছে, সালোক সংশ্লেষণের গুরুত্ব এগুলো তোমরা পড়লেই পারবা। শ্বসন হার ব্যাহত হয়। সো শ্বসনের গুরুত্ব যেটা, সেখানে হচ্ছে যে এই অবাধ শোষণের গুরুত্বটা বেশি। ইস্ট যেটা পাউরুটি ফুলাইতে সাহায্য করে, তারপর মদ তৈরিতে সাহায্য করে, দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে, ওষুধ শিল্পে সাহায্য করে, আয়ুর্বেদিক শিল্পে সাহায্য করে, যেগুলা সব হচ্ছে যে আমাদের অবাধ শোষণের হচ্ছে যে গুরুত্ব, অবাধ শোষণের গুরুত্ব। আর সবাদ শোষণের গুরুত্ব হচ্ছে এই যে তুমি খাওয়া দাওয়া করতেছো, এখান থেকে তুমি শক্তি পাচ্ছ, এটা হচ্ছে সবাদ শোষণের গুরুত্ব। তো এই চ্যাপ্টার তো তাইলে শেষ, এই চ্যাপ্টার নিয়ে এখন বলো কি কোনো ভয় আছে কিনা? অল্প বয়স্ক কোষ লেখা, তবে অল্প বয়স্ক কোষ লেখা। আচ্ছা, অল্প বয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে, তাই বয়স্ক কোষ থেকে শোষণ হার বেশি। আচ্ছা, অল্প বয়স্ক হবে, অল্প কথাটা মিস করে গেছি। অল্প বয়স্ক, অল্প বয়স্ক, অল্প, অল্প বয়স, অল্প বয়স, তার মানে এখানে অল্প বয়সের পাতায় হচ্ছে বেশি হয়, আর এখানে ঠিক ছিল মাঝারি বয়সের পাতায়। অল্প বয়সের পাতার কোষে, অল্প, অল্প বয়সের পাতার কোষে, অল্প বয়সের পাতার কোষে, অল্প বয়সের পাতায়, অল্প বয়সের পাতায় আমাদের বেশি থাকে। সো বলো এনজাইম আসলে কি, বুঝিয়ে দেন। এনজাইম, এনজাইম জিনিসটা আসলে কি? এনজাইম জিনিসটা হচ্ছে, এনজাইম, এই যে এনজাইম জিনিসটা আছে, এনজাইম, এনজাইম কথাটার অর্থ হচ্ছে কি? এনজাইম বা এটার নাম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট, বায়ো ক্যাটালিস্ট, বা বাংলায় বলা হয় হচ্ছে জৈব প্রভাবক, জৈব প্রভাবক। এনজাইম বায়ো ক্যাটালিস্ট বা জৈব প্রভাবক, এটা কি? যা কোনো বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে। তো এটা একটা প্রভাবক, এটা যা বিক্রিয়ার গতি, যা বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে, 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 তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জৈব প্রভাবক বা বায়ো ক্যাটালিস্ট। ঠিক আছে?
তো ঠিক আছে, তাহলে আজকের মতো সমাপ্ত। দেখা হবে আবার রবিবারে তোমাদের অধ্যায় পঞ্চম। পঞ্চম অধ্যায় ধরবো না অন্য অধ্যায় আগে ধরবো বলো? পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় নিয়ে দেখলাম তোমরা ভয় পাও অনেকেই। পঞ্চম, পঞ্চম ধরি একটা একটা করে আগাই, তারপর ষষ্ঠতে যাই। পঞ্চম বিশাল বিশাল, পঞ্চম বিশাল বড় পঞ্চম। দেখ, ওকে, তাহলে হচ্ছে আমাদের রবিবার ক্লাস আবার সকালে দেখা হবে ইনশাল্লাহ। আর তোমরা গ্রুপে বন্ধু বান্ধব যুক্ত করতে থাকো, ক্লাস শুরু করা। পরীক্ষার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ।